হ্যালো মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্ট। এই ক্লাসটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের খুব সুন্দরভাবে বুঝিয়েছে। আই এম প্রাউড অফ ইউ যে এরকম একটা আমার স্টুডেন্ট এত সুন্দরভাবে ক্লাসটা বুঝিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তাই এই ক্লাসটা আমি আপলোড করে দিলাম ইউটিউবে। ওকে, তাই তোমরা শুনো, ক্লাসটা মন দিয়ে শুনো এবং কমেন্ট করবে ক্লাসটা কেমন লাগলো তোমাদের। ওকে, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, তোমাদের ক্লাস আজকে তোমাদের একটা নিউ ম্যাম ক্লাস করাবে, ঠিক আছে? 30টা শুনতে পাচ্ছ? শুনতে 30টা, পাচ্ছি। হ্যাঁ স্যার। 30টা। ওকে, তুমি হ্যাঁ আজ ক্লাস করাও। স্যার, লিঙ্কটা আমার এখানে অন্য দেওয়া আছে। স্যার বলুন। ওকে, তুমি তাহলে স্টার্ট করো। 30টা শুনতে পাচ্ছ ঠিক তো? আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ। তুমি স্টার্ট করো। বিন্দাস পড়াও, ঠিক আছে? আমি দেখতে চাই। চলো। ঠিক আছে স্যার। ওকে ওকে। দেখো, আজকে মেনলি টপিক হচ্ছে বংশগতি। ফার্স্টে স্যারকে বলেছিলাম হরমোনের কথা, তো স্যার তো ওটা স্যার ম্যাম দুজনেই করিয়েছেন। বংশগতি থেকে তো প্রতি বছরই কোয়েশ্চেন তো আসেই। এটা একটা বহুত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো বংশগতির মেন টপিক যেখান থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে মেন্ডেলের যে চেকার বোর্ড আছে সেখান থেকে আসে। আর আসে হচ্ছে যে ডিজিজগুলো আছে, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই সমস্ত রোগ থেকে আসে। কিন্তু শুধু তো সেটুকু পড়লেই হবে না, ফার্স্ট থেকেই আমাদেরকে জানতে হবে পুরো ব্যাপারটা যে কি না কি, কেমন ভাবে কি হলো না হলো। ঠিক আছে, তো ফার্স্ট থেকেই বলার চেষ্টা করছি। তোমরা কোনো জায়গায় বুঝতে না পারলে বলো, বা কোনো জায়গায় সমস্যা হলেও বলো। টপিকও ক্লিয়ার করব, প্লাস এমসিকিউ কোশ্চেনও তার সাথে সাথে করব আমরা। এ সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। ওকে, দেখো, বংশগতি বলতে কি বোঝে? যেমন হচ্ছে বাস্তবে যেমন বলে কি যে দুই দম্পতির যখন বিবাহ সম্পন্ন হয় তারপর তাদের যখন বেবি হয় বলে কি যে ওর ছেলেটাকে ওই বউটার মতো ফর্সা হয়েছে, বা তার বাবার মতো চোখগুলো হয়েছে, বা তার বাবার মতো চুল হয়েছে। এই যে দেখতে বংশ পরম্পরায় যে জিনের যে একটা পরিবর্তন ঘটছে, ঠিক আছে, আজকে একটা বাবা একটা মা তাদের দুজনের মিলনের ফলে একটা জীবের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এবার তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোই কি বংশ পরম্পরায় তাদের পরবর্তী জেনারেশনে মানে ট্রান্সফার হচ্ছে। দিয়ে কি হচ্ছে, তাদের ছেলে মেয়ে থেকে আবার পরবর্তী প্রজন্মে যাবে, আবার পরবর্তী প্রজন্মে যাবে। এই যে এক একটা জিনিস, মানে এই যে এক একটা তাদের গুণ বা বৈশিষ্ট্য বলতে পারো, এগুলো যে বংশ পরম্পরায় একটা মানে একজন প্রজাতিভুক্ত জীবের শরীর থেকে আরেকজনের জীবের মধ্যে যাচ্ছে, তাকেই বলা হয় বংশগতি। বংশগতি মানে এটা মনে রাখলেই হবে, সিম্পল করে লাভ নেই, বেশি মুখস্থ করেও লাভ নেই। যেটুকু জানলে যেটুকু মনে থাকবে, গল্পর মাধ্যমে পড়লে না সব জিনিস মনে থাকে দেখবে। তো সেটুকুই আমরা দেখব। বংশগতি মানে ওটাই যে দুটো দম্পতি থেকে নতুন যে জেনারেশন হচ্ছে তার কাছে সঞ্চারিত হচ্ছে, তার কাছ থেকে পরবর্তী জেনারেশনে যাচ্ছে। যেমন আম্বানির এই যে এত টাকার সম্পত্তিটা আছে, কে পাবে? তার ছেলে পাবে, তার ছেলের কাছ থেকে আবার তার ছেলে পাবে, এরকম করে করে বংশ পরম্পরায় জিনিসটা কনভার্ট হবে। এটাই হচ্ছে বংশগতি। এবার বংশগতির ফার্স্ট দিকে কিছু জিনিস আছে, এগুলো থেকে তো কোশ্চেন দেখাই যায়। যেমন হচ্ছে কিছু জিনিস জানতে হবে। ভেদ বা প্রকরণ বলে একটা টপিক আছে। ভেদ বা প্রকরণ কি? দেখো, পরিবেশের কারণে যখন বা জিনের মাধ্যমে যখন একই প্রজাতিভুক্ত জীবদের, এই পয়েন্টটা কিন্তু অনেক হাইলাইটেড, কোয়েশ্চেন দিলে কিন্তু এই পয়েন্টটা সবসময় দেবে, যে একই প্রজাতিভুক্ত জীবদের যে চারিত্রিক বৈশিষ্ট্য যে পার্থক্য দেখা যায় তাকে বলা হয় ভেদ বা প্রকরণ। মানে কি, প্রজাতি কিন্তু আলাদা হলে হবে না, প্রজাতিটা কিন্তু একই থাকবে।
আলাদা প্রজাতির মধ্যে তো আলাদা পার্থক্য অবশ্যই লক্ষ্য করা যায়, কিন্তু একই প্রজাতির মধ্যেও কিন্তু অনেক চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়। তাকে বলা হয় ভেদ বা প্রকরণ। কোয়েশ্চেনে সবসময় এটা হাইলাইটেড থাকবে যে পার্থক্য। তাহলে যখন বলে দেবে পার্থক্য, তখন সেটাকে বলবো যে ভেদ বা প্রকরণ। ঠিক আছে, এবার ভেদ বা প্রকরণের কিছু এক্সাম্পল আমাদের জেনে রাখতে হবে, কারণ এক্সাম্পল দিতে পারে। যেমন হয় কি, কানের লতি দেখবে কারোর যুক্ত হয়, কারোর মুক্ত হয়। মুক্ত আই মিন যে লতিটা আছে সেটা একটুখানি লম্বা মতো হয়, ঠিক আছে, ওটাকে বলে মুক্ত লতি। আর কিছু কিছু জনের যুক্ত হয়, যেমন কি হয়, কিছু কিছু মানুষ দেখবে জিভটাকে রোল করতে পারে, ওটা হচ্ছে রোলার জিভ। স্বাভাবিক জীবও আছে, চুলের কালারের পার্থক্য হয়, চোখের রঙের পার্থক্য হয়, কারো বাদামি হয়, কারো কালো হয়, তার ঠিক আছে, এরকম অনেক দেখা যায়। এবার এগুলোর মধ্যে মেন যদি বলো যে এক্সাম্পল কোনটা, কান লতিটা দেয়। এবং অনেক টেস্ট পেপারে দেখবে, অনেক জায়গা প্র্যাকটিস সেটে দেখবে যে কানের লতি আর তোমার রোলার জিভ, এই দুটো দিয়েই মেন কোয়েশ্চেন আমি দেখেছি এখনো। ঠিক আছে, তাহলে ভেদ বা প্রকরণটা তোমাদের বোঝা গেছে। ভেদ মানে কি, দুজনের মধ্যে মানে হচ্ছে বিভেদ, যেটা দুজনের মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাবে। ভেদ, তাদের দুজন তো সমান না, তাদের দুজনের মধ্যে কোনো না কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, সেটাই হচ্ছে ভেদ। তাহলে এগুলোই বেশি গুলিয়ে যায় যে মিউটেশন কোনটা, পরিব্যক্তি কোনটা, ভেদ বা প্রকরণ কি করে বুঝবো, সব কোয়েশ্চেন টাইপগুলোই তো এক। তখন কি করব আমরা, তখন আমরা দেখব যে যে লাইনে দেওয়া থাকবে যে পার্থক্য, সেটাই হবে ভেদ বা প্রকরণ। এবার পরের টপিকতে যাই। পরেরটা হচ্ছে কি, মিউটেশন। দেখো, মিউটেশনের কিন্তু বাংলা মানেটা কিন্তু জেনে রাখতে হবে। মিউটেশনের বাংলা মানেটা হচ্ছে পরিব্যক্তি, এটা কিন্তু কোয়েশ্চেনে দেয়। মিউটেশন বা পরিব্যক্তি দুটোই আমাদেরকে জেনে রাখতে হবে। এবার মিউটেশন কি, সেটা হচ্ছে যে কোনো প্রজাতিভুক্ত জীবের জিনের মধ্যে যে আকস্মিক পরিবর্তন ঘটে যায়। আকস্মিক পরিবর্তন মানে কি, হঠাৎ করে কোনো পরিবর্তন ঘটে গেল জিনের মধ্যে, সেটাই হয়ে যাচ্ছে মিউটেশন। এগুলো বোঝানোর খুব বেশি কোনো প্রয়োজন নেই, এগুলো বোঝার মতো কিছু নেই। এগুলো জাস্ট দেখে রাখতে হবে যে কোন পয়েন্টগুলো হাইলাইট করা আছে, কোনগুলো থেকে কোয়েশ্চেন দিতে পারে, এবং আমরা বুঝবো কি করে যে কোনটা কাকে কি বলে। এবারে মিউটেশন বা পরিব্যক্তি যদি দেওয়া থাকে, তোমরা সমস্ত বই সমস্ত কিছু ফলো করে দেখবে আকস্মিক পরিবর্তন এই কথাটা থাকবেই, আকস্মিক পরিবর্তন কথাটা থাকবেই। তাহলে কোনো প্রজাতিভুক্ত জিনের মধ্যে যে আকস্মিক পরিবর্তন মানে কি, হঠাৎ করে যে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাকে বলা হয় মিউটেশন। মিউটেশনের বাংলা হচ্ছে পরিব্যক্তি, এটা জেনে রাখতে হবে। তাহলে ভেদ বা প্রকরণ হয়ে গেল, শুধু পার্থক্য। আকস্মিক পরিবর্তন বললে মিউটেশন বা পরিব্যক্তি বলবো। এবার সব থেকে ইম্পর্টেন্ট দুটো টপিক, একটা হচ্ছে লোকাস, একটা হচ্ছে অ্যালিল। এই দুটো থেকে অনেক অনেক কনফিউজ হয়ে যায় ছেলেমেয়েরা, এবং অনেক ভুলও করে আসে, এই দুটো জেনে রাখতে হবে। আচ্ছা, শুনতে পাচ্ছ তো? বলছি শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ হ্যাঁ, ম্যাম। হ্যাঁ ম্যাম। কারণ এই সাইডে অনেকটা প্রবলেম হচ্ছে আমাদের, সেই কারণেই জিজ্ঞাসা করছি আর কি। আচ্ছা ঠিক আছে, এবার লোকাসটা জানতে হবে। লোকাসটা হচ্ছে যে সমস্ত যে ক্রোমোজোম আছে, সমস্ত ক্রোমোজোমটা কি, সমস্ত ক্রোমোজোমটা হচ্ছে আমাদের শরীরে। আচ্ছা বলো তো, অটোজোম কটা আছে? অটোজোম 40টা আর 44টা। অটোজোম 46টা। কটা? ক্রোমোজোম থাকে 40, অটোজোম 44। 22 জোড়া অটোজোম আর 22টি হ্যাঁ। অটোজোম এবং একটি কি সেক্স ক্রোমোজোম আছে, তাই তো? এই যে এক্স ওয়াই মহিলাদের হুম। ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স সরি, আর পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, তাই তো? এবার সমস্ত ক্রোমোজোম কি, হ্যাঁ। পিতার দেহ থেকে মানে বাবার দেহ থেকে 23টি, মায়ের দেহ থেকে 23টি। 23 কত হচ্ছে, তাদের যে অপত্য যৌন যে তৈরি হচ্ছে 46টি। সেই সমান যে ক্রোমোজোম সংখ্যা, সেটাকে বলা হয় সমসংস্থ। মানে বাবা আর মা উভয়দেরই সমান হবে, এবং তাদের কাছ থেকে যেই জিনিসটা তাদের পরবর্তী জেনারেশনে কনভার্ট হচ্ছে, সেটা সমসংস্থ ক্রোমোজোম। এবার বলছে লোকাস কি, সমস্ত ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। হাইলাইটেড পয়েন্ট এখানে হচ্ছে স্থানটা দিয়ে দেবে,
যে এইখানটা পুরোটা কিন্তু আমি যেমন বলছি সেম দেবে না, কিন্তু যেই পয়েন্টগুলো বলছি যে এগুলো দেবে মানে এগুলো দেবেই। ঠিক আছে, সমস্ত ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করে তাহলে স্থানটাকে বলা হচ্ছে লোকাস। সবসময় মনে রাখবে যে নির্দিষ্ট স্থান দিয়ে দিলেই হয়ে যাবে লোকাস। কি বলছো? কি কি বললে বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে স্থানটা যদি বলে দেয় স্থানটা হয়ে যাবে লোকাস। আর অ্যালিলটা এবার জানবো যে অ্যালিল কি। দেখবে একই লোকাসে, লোকাস কিন্তু একই থাকবে, একই লোকাসে অবস্থিত যখন কোনো একটা নির্দিষ্ট ধরো চরিত্র নির্ধারণকারী সমধর্মী বা বিপরীতধর্মী যখন জিন হয় একে অপরের অ্যালিল বলা হয়। মানে কি যে এটা যদি বলো যে এটা সমস্ত ক্রোমোজোমের জিনের যে বিভিন্ন রূপভেদ হয়, জিনের যে বিভিন্ন রূপভেদ হচ্ছে সেটাই হচ্ছে অ্যালিল। তাহলে লোকাস হচ্ছে সমস্ত ক্রোমোজোমের যে স্থানে কোনো জিন অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে লোকাস, স্থানটাকে বলা হচ্ছে লোকাস। আর জিনের যখনই বিভিন্ন রূপভেদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখনই সেটাকে বলা হচ্ছে কি অ্যালিল। এবার অ্যালিলের এক্সাম্পল কিন্তু পরে, এখান থেকে কেমন কোয়েশ্চেন পড়ে দিয়ে দেবে বড়টি এটা হোমোজাইগোট নাকি হেটেরোজাইগোট। সবসময় মনে রাখবে বড়টি এবং ছোটটি এই যে দুটো জিনিস এগুলো সর্বদা হোমোজাইগোট হবে। টি বড়টি যে হোমোজাইগোটে উপস্থিত যে টি জিন দয় একে একে অপরের কি বলা হয়, দুটো কিন্তু বড়টি থাকবে আর দুটোই ছোটটি থাকবে, তাহলে কিন্তু অ্যালিল হয়ে বলা যাবে হয়। হোমোজাইগোট। হ্যাঁ অ্যালিল বলা হয়। হ্যাঁ, হোমোজাইগাস অ্যালিল বলা হয় ওটাকে। তাহলে বড়টি ছোটটি ওটাকে বলা হচ্ছে হোমোজাইগাস অ্যালিল। আর ছোটটি যেটা থাকছে, ছোটটি মানে হচ্ছে বিষম সংকর যে জীবগুলো হয় তাদেরকে বলা হচ্ছে হেটেরোজাইগাস অ্যালিল। হোমোজাইগাস অ্যালিলটা সবসময় দুটোই সমান হবে, মানে বড়টি হলে দুটোই বড়টি হবে, ছোটটি হলে দুটোই ছোটটি হবে। এটা হচ্ছে হোমোজাইগাস। আর ছোটটি যখনই এরকম একটা কনসেপ্ট চলে আসবে তখন সেটা হয়ে যাবে কি হেটেরোজাইগাস। তাহলে আরেকবার ফার্স্ট থেকে জেনে নিই যে এখান থেকে কি কি টপিক পড়া হলো। জানলাম যে বংশগতি জিনিসটা কি, বংশগতি জিনিসটা জানলাম। ভেদ বা প্রকরণ জানলাম, ভেদ বা প্রকরণের সবসময় কোয়েশ্চেনে পার্থক্য দিয়ে দেবে। মিউটেশন বা পরিব্যক্তিটা জানলাম, এখানে সবসময় আকস্মিক পরিবর্তন কথাটা উল্লেখ থাকবে। সমস্ত ক্রোমোজোমটা একটুখানি জানলাম। লোকাস, অ্যালিল, এই 5টা বা 6টা টপিক আমরা জানলাম। আর কোয়েশ্চেন দিলে বেশি দেয় লোকাস বা অ্যালিল থেকেই বেশি কোয়েশ্চেন দেয়, বা মিউটেশন থেকেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, এর পরের টপিকটায় যাই তাহলে। আচ্ছা, বংশগতির গঠনগত ও কার্যগত একক কি বলতো? জিন। হ্যাঁ 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 বলো। হ্যাঁ বলো। বললাম যে বংশগতি থেকে কয়েকটা কোয়েশ্চেন ধরুন। বংশগতি থেকে কোয়েশ্চেন ধরবো? হ্যাঁ। বংশগতি থেকে সেইভাবে তো দেখো যেগুলো পড়াচ্ছি এখনো তো মেন টপিকে কিছুই হয়নি, এই তো শুরু করেছি। এবার এইটুখানির মধ্যে কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো তো বললাম তোমাদেরকে, আর একটুখানি পড়ে নিই আমরা, তারপর অনেক কোয়েশ্চেন আছে। চেকার বোর্ডের কাছটায় যাই আগে, বা ডিজিজের কাছে যাই, অনেক কোয়েশ্চেন পাবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন টপিক, এখান থেকে কোয়েশ্চেন পড়ে। আর কিছু জিনিস আছে যে সমসংকর বিষম সংকর জীব, এগুলো সবাই জানে, এক সংকর দ্বিসংকর জনন, ঠিক আছে, এগুলো থেকে তেমন কোনো কোয়েশ্চেন দেয় না। তো তবু একবার শুনে রাখো যে সমসংকর মানে কি। বলছে যে সমস্ত ক্রোমোজোমে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য যখন সমধর্মী অ্যালিল থাকবে, অ্যালিলটা কিন্তু সমধর্মী হবে, মানে কি হবে, হোমোজাইগাস হবে। এইমাত্র বললাম, নয় বড়টি না হলে ছোটটি, তখন তাকে বলবো সমসংকর জীব। আর যখনই বিপরীতধর্মী অ্যালিল হয়ে যাবে, ঠিক আছে, কোনো একটি বৈশিষ্ট্যের জন্য যখনই বিপরীতধর্মী অ্যালিল হয়ে যাবে, মানে বড়টি ছোটটি, তখনই কি হয়ে যাবে, সেটা বিষম সংকর বা হেটেরোজাইগাস। ঠিক আছে, তাহলে সমসংকর বলতে বোঝায় যখন সমধর্মী অ্যালিল থাকবে তখন সমসংকর, যখন বিপরীতধর্মী অ্যালিল হয়ে যাবে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য তখন আমরা সেটাকে বলবো বিষম সংকর। ঠিক আছে, এবার জানবো যে এক সংকর আর দ্বিসংকর জনন কি।
তারপর তো মেন্ডেলের এখানে আমরা প্রবেশ করব, আস্তে আস্তে করছি। এবার হচ্ছে এক সংকর ও দ্বিসংকর জনন। দেখো এখানের মধ্যে মেন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হবে তখন তাকে বলা হবে এক সংকর জনন। এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানে কি, বড়টি বড়টির সাথে কার ক্রস হবে, ছোটটি ছোটটি। এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো। আর যখনই দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে যাবে তখনই তাকে বলবো দ্বিসংকর জনন। এবার এক সংকর জননের ইংলিশটা জেনে রাখতে হবে, মনোহাইব্রিড ক্রস। আর দ্বিসংকর জননকে বলা হয় ডাইহাইব্রিড। ঠিক আছে, দ্বিসংকর জননটা কেমন হয়ে যাবে, যে ধরো দিয়ে দিল যে যেমন হলুদ ও গোলাকার, ক্যাপিটালে ওয়াই ওয়াই আর আর, এবং সবুজ ও কুঞ্চিত স্মলে ওয়াই ওয়াই আর আর। যখন দিয়ে দেবে তখন ওটা কি হয়ে যাচ্ছে, দুই জোড়া করে হয়ে যাচ্ছে, মানে হচ্ছে যেটা দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের তো চেকার বোর্ড গুলো দেখেছো, তখন হ্যাঁ, ওটা হয়ে দেখেছি। যাচ্ছে, হ্যাঁ তখন ওটা দ্বিসংকর জনন হয়েছে। তাহলে এক সংকরে কি হবে, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে তোমার আর কি সংকরায়ন ঘটানো হবে। আর দু জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হবে তখন তাকে আমরা বলবো যে দ্বিসংকর জনন। ঠিক আছে, তাহলে হ্যাঁ এবার এখান থেকে একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, যে সংকরায়ন কাকে বলে। সংকরায়ন কাকে বলে, দুটি বিপরীত বৈশিষ্ট্যের মিলনকে বলা হয় সংকরায়ন। দুটি বিপরীত বৈশিষ্ট্যের মিলনকে কি বলা হয়, সংকরায়ন। যেমন কি দুটো গ্যামেট আছে, ধরো এন এন, দুটো গ্যামেট আছে, দুটো গ্যামেটের মিলনে কি হবে, জাইগোট তৈরি হবে 2n। ঠিক আছে, এই 2n এর এই ব্যাপারটাই আসবো, এটা থেকে এমসিকিউ অনেক দেয়, মানে এটা প্র্যাকটিসের উপর। দেখো বংশগতি তো মুখে বলে বোঝানো যায় না, বংশগতি হচ্ছে কি চেকার বোর্ড গুলো লিখে করাতে হবে। চেকার বোর্ড তো মুখে বলে ওরকম করানো যাবে না, কিন্তু যতটা টপিক মুখে বলে আলোচনা করা যাবে ততটাই আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, আচ্ছা প্রকট বৈশিষ্ট্য কাকে বলে গো, প্রকট আর প্রচ্ছন্ন এই জিনিসটা কি? প্রকট মানে দেখে বোঝা যায় যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যে প্রকাশের বাধা দেয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। হ্যাঁ ঠিক, মানে কি, যে বৈশিষ্ট্য, এক কথাই হচ্ছে যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে তাকে বলবো প্রকট, আর যেটা প্রকাশ পাচ্ছে না সুপ্ত অবস্থায় থেকে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, হ্যাঁ, এক কথাই এরকম। কারণ মুখস্থ করে যে আমাদের 9-10-এর মতো লিখে আসতে হবে 2 নাম্বারের কোশ্চেন বা কিছু, এরকম তো কোনো ব্যাপার নয়। শর্টকাট করে অনেক টপিক আছে, আমাদের সিলেবাস বহুত বড়, যেটুকু মনে রাখলে আমাদের মনে থাকবে সেটুকুই পড়া ভালো। আর জিনোটাইপ ও ফিনোটাইপ কি, এটা জিনোটাইপে কি বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, আর ফিনোটাইপ জীবের হলো চরিত্রের বাহ্যিক বৈশিষ্ট্য। জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য প্রকাশ পায় জিনোটাইপে। বাহ্যিক জিনোটাইপে হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, জিনোটাইপে জিনগত বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। আর ফিনোটাইপ যেটা আছে সেটাকে কি বাহ্যিক প্রকাশ পাচ্ছে, মানে বাইরে থেকে দেখে যেটা বোঝা যায় আর কি, বাইরে থেকে দেখে যেটা বোঝা যাবে যে এইটা হতে পারে যে লম্বার মধ্যে পড়বে। ঠিক আছে, 75% লম্বার মধ্যে দিয়ে দিলাম, আর হচ্ছে কি 25% কি দিয়ে দিলাম, যে একদম বেটে। কিন্তু ওটা যদি মানে জিনোটাইপ অনুপাতে দেখা যায়, তার মধ্যে দেখা যাবে যে সংকর লম্বা আছে, বিশুদ্ধ লম্বা আছে, সংকর লম্বা আছে, বিশুদ্ধ বেটে আছে। চেকার বোর্ডের কথাটা আমি বলছি। তাহলে জিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত, এখান থেকে কোয়েশ্চেন দেয়, খুব বেশি কোয়েশ্চেন দেয় এখান থেকে। মানে চেকার বোর্ডটা পুরো একদম আর কি বলবো, মানে প্র্যাকটিস করে শেষ করে দিতে হবে, যাতে না কোনো কোয়েশ্চেন মিস যায়। আর চেকার বোর্ড তো ইজি ব্যাপার, দুদিকে বসাবো, বসিয়ে গুণ করে দেবো, ব্যাস মিটে যাবে দুটোর মধ্যে। দেখো মেন্ডেলের প্রথম সূত্র কি বলো? পৃথক সূত্র। হ্যাঁ, ওখানে পৃথক ভবনের সূত্রে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে? জোড়া এক জোড়া। এক জোড়া। মেন্ডেলের পৃথক ভবনের যে সূত্রটা আছে ওখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে। বলে না যে এক সংকর জননের যে সূত্রটা প্রথম সূত্র অর্থাৎ পৃথক ভবনের সূত্র বলে, তাহলে এক সংকর জননে কি পড়লাম, যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য তো
হ্যাঁ। তাহলে আর প্রকটতা সূত্র বলো, এখানে কয় জোড়া বৈশিষ্ট্য পাবো আমরা? এখানে 2 বা তার বেশি দেখতে পাবো বিপরীত বৈশিষ্ট্য প্রকটতা সূত্রে। প্রকটতা সূত্রকে বলা হয় ল অফ ডমিনেন্স, এটা মনে রাখতে হয়, এটা এক্সামে আসেনি এখনো পর্যন্ত। তাহলে এক সংকর জননের সূত্রটা কি বলবো আমরা? পৃথক বনের সূত্র। আর যখনই 2 বা ততোধিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে যাবে তার অনুসূত্র বলা হয় এটাকে, এটাকে বলবো আমরা প্রকটতা সূত্র। ঠিক আছে, তাহলে মেন্ডেলের ফার্স্ট সূত্র হয়ে যাচ্ছে পৃথক ভবনের সূত্র, আর মেন্ডেলের সেকেন্ড যে ল আছে সেটা হয়ে যাচ্ছে কি স্বাধীন সঞ্চারণের সূত্র। স্বাধীন সঞ্চারণ এটা তো বইতে আছে, অনেক ভালো করে ডিটেলসে লেখা আছে, এটা একটু দেখলেই হবে। হ্যাঁ, এবার এইটা পুরো মনে রাখতে হবে। এখান থেকে কটা কোয়েশ্চেন হয় আমি বলে দিচ্ছি। আচ্ছা, মেন্ডেলের মটর গাছের যে বৈশিষ্ট্য ও চরিত্র, এটা সবাই পড়েছো তো? হ্যাঁ, হ্যাঁ পড়েছি। ম্যাম। আচ্ছা, এটা কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে বলো তো? 7 জোড়া। হ্যাঁ, 7 জোড়া আছে। প্রকট বৈশিষ্ট্যগুলো সবার মনে আছে? প্রকট আর প্রচ্ছন্নগুলো মনে রেখেছো? হ্যাঁ। প্রকট আর প্রচ্ছন্ন এরকম করে কোশ্চেন দিয়ে দেবে। এটা কোশ্চেনটা এরকম ভাবে দেবে যে নিচে সঠিক জোটটি আর কি নির্বাচন করো, এরকম দিয়ে দেবে। যে বীজের আকার, ঠিক আছে, কুঞ্চিত দিয়ে দিল, ফলের বর্ণ হলুদ দিয়ে দিল, আর দিয়ে দিল কি কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক। এই তিনটের মধ্যে কোনটা হবে? তিনটের মধ্যে নিশ্চয়ই কাক্ষিকটা হবে। তাহলে প্রকট বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ভালো করে কিন্তু রিমেম্বার করতে হবে বারবার। প্রকটগুলো মনে রাখতে হবে, প্রচ্ছন্নগুলো মনে রাখতে হবে। প্রকট যেটা হবে তার অপোজিটটাই প্রচ্ছন্ন হবে। এটা সবাই ইজি, এটা সবাই বলতে পারবে। যে বীজের আকার সাধারণত হয়টা কি, বীজের আকার কেমন হয়? সাধারণত গোলাকারই হয়। আর যখনই গোলাকার হবে না, কুঞ্চিত হয়ে যাবে, তখনই সেটা প্রচ্ছন্ন মধ্যে চলে যাবে। বীজের বর্ণ কি? আমরা বীজ দেখেছি তো, বীজের বর্ণ হলুদ হয়, এটা তাহলে প্রকট বৈশিষ্ট্য তার। আর হলুদ ছাড়া যখনই সবুজ হয়ে যাবে বীজের বর্ণ, তখন সেটা কি হয়ে যাবে? প্রচ্ছন্ন। এগুলো মনে রাখার, হ্যাঁ, এগুলো একটু বাস্তব উদাহরণ দিয়ে যদি তুমি ভালো করে ভেবে দেখো যে এই এই জিনিসটা হয়, তাহলে কিন্তু খুব ভালো করে মনে থাকবে। এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। মুখস্থ করবে, যখন এমসিকিউ করবে সব উত্তর পারবে, কিছুক্ষণ পরে ঘুরে এসে যখন ব্যাকে করতে যাবে তুমি কিন্তু ভুলে যাবে। সব সময় বাস্তব এক্সাম্পল দিয়ে এগুলো মনে রাখবে। যেমন কি বীজের আকার যেমন গোলাকার, প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রচ্ছন্নটা তাহলে তার অপোজিটটাই হবে, এরকম করে করে মনে রাখতে হবে। ফলের বর্ণ সবসময় সবুজ হয়, পেয়ারা কি হয়? সবুজ হয়। ফলের বর্ণ প্রকট বৈশিষ্ট্য কিন্তু সবুজ, আর ফুলের বর্ণটা সবসময় বেগুনি, প্রকট বৈশিষ্ট্য। তাহলে এইগুলো তো আমি ওরকম করে তোমাদের পড়িয়ে দিতে পারবো না, এগুলো লেখা আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। বাস্তব উদাহরণ দিয়ে মনে রাখবে, দেখবে ভালো মনে থাকবে, মুখস্থ করবে না। ঠিক আছে। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগে বলো তো কি কি ক্ষতিগ্রস্ত হয়? থ্যালাসেমিয়ার যকৃৎ, হৃৎপিণ্ড আর অন্তঃক্ষরা গ্রন্থি। যকৃৎ, প্লীহা, রোগে তো পরে যাব, দাঁড়াও আগে এটা করিয়ে দিই তারপর। তাহলে এক সংকর জননের যে চেকার বোর্ড আছে, হ্যাঁ, এক সংকর জননের যে চেকার বোর্ড আছে সেটার ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত কিন্তু আমাদের মনে রাখতে হবে। জিনোটাইপ মানে কি? জিনগত, একদম মনে রাখবে। জিনোটাইপ জিন, জিন, ঠিক আছে। পুরো একদম পাই টু পাই যে হিসাবটা বলবে, সংকর লম্বা, বিশুদ্ধ, বেঁটে, ঠিক আছে, একদম পাই টু পাই লিখবো, মানে 1:2:1। সবসময় জিনোটাইপ অনুপাত ফিনোটাইপের থেকে বেশি হবে, সংখ্যায় গুণে দেখবে বেশি হবে, কারণ এটা একদম ভালোভাবে মানে কি সূত্র অনুযায়ী একদম প্রকাশ করা হয়। আর ফিনোটাইপ অনুপাত মানে কি? আমরা দেখলাম যে হ্যাঁ এরকম একটা ব্যাপার, মানে দেখে ওটাকে আর কি বুঝিয়ে দেওয়া হয় যে ফিনোটাইপ অনুপাত 3:1। এইটা কিন্তু এক সংকর জননের। আর দ্বিসংকর জননে এবার যাই, আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে ক্লাসটা শেষ হলে দেবো, ঠিক আছে। যেমন দিয়ে দিল কি ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, দুটোই ক্যাপিটাল ডি, এর মধ্যে হোমোজাইগাস মানে গ্যামেট কটা উৎপন্ন হচ্ছে? এরকম একটা কোশ্চেন দেয়, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। বা হেটেরোজাইগাস কটা, ঠিক আছে, এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এবার হচ্ছে কি, যদি আমরা দ্বিসংকর জননে যাই,
তোমার বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাম। হ্যাঁ বলছি দেখো, এই যে টেস্ট ক্রস গুলো যেগুলো আছে এগুলো তো মুখে এরকম করে বলে তো করানো যায় না, না? এগুলো সব সময় তোমার খাতায় লিখে লিখেই করতে হয়। তো যেটুকু বলার, যেটুকু থেকে কোয়েশ্চেন আসে আমি কিন্তু তোমাদের কাছে সেটুকুই বলার চেষ্টা করছি আর কি। যেমন দিয়ে দেবে, ধরো কোয়েশ্চেন দিয়ে দেবে হলুদ গোলাকার ও হলুদ কুঞ্চিতের অনুপাত কত, এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেয়। দ্বিসংকর জননটা পড়ার পরে এটা বলবো। বা সবুজ কুঞ্চিত ও সবুজ গোলাকারের অনুপাত কত। ঠিক আছে, আগে পড়িয়ে দিই এখানটা। মেন্ডেলের যে দ্বিসংকর জনন পরীক্ষাটা আছে, এখানে কয় জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের জীব থাকবে? সবসময় দুজোড়া, দুজোড়া বা দুজোড়ার বেশি। হ্যাঁ, দুজোড়া বা দুজোড়ার বেশি থাকে। এখানে ফিনোটাইপ অনুপাত মনে রাখতে হবে, জিনোটাইপটা পুরো মনে রাখতে হবে। জিনোটাইপ অনুপাতটা 1:2:2:4:1:1:2:1:1 ঠিক আছে, এরকম করে এটা মনে রাখতে হবে, ফিনোটাইপটাও মনে রাখতে হবে। কিন্তু শুধু মনে রাখলে হবে না, এখান থেকে বেশি গোলমালে কোশ্চেন দেয়। পুরো এই বোর্ডটাকেই মনে রাখতে হবে, চেকার বোর্ডটাকে। ধরো দিয়ে দিল কোয়েশ্চেন, এরকম দিয়ে দিল যে হলুদ গোলাকার, দিয়ে দিল যে নিচের কোন জটটি সঠিক। এখানে কি কি আছে? হলুদ গোলাকার আছে, হলুদ কুঞ্চিত আছে, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত, এই চারটে। ফিনোটাইপ অনুপাত কটা? যদি বলে কটি আছে, চারটি। অনুপাতটা জানতে চাইলে তখন হবে 9:3:3:3:1। আর জিনোটাইপ অনুপাতও তাই, যে কটি আছে তখন কিন্তু তোমাকে বলতে হবে যে 9টি। ঠিক আছে, আর যদি জানতে চাই যে জিনোটাইপ অনুপাত কি, তখন তোমাদেরকে 1:2:4:2 এটা বলতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চেন দিয়ে দেবে কেমন, যে হলুদ কুঞ্চিত, ধরো দিয়ে দেবে যে নিচের কোন জটটি সঠিক। হলুদ কুঞ্চিতর মধ্যে দিয়ে দেবে যে বড় ওয়াই ছোট আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই আর বড় আর এরম করে। তাহলে এইখানের প্রতিটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বেশি কোয়েশ্চেন দেয় হলুদ কুঞ্চিত থেকে, হলুদ কুঞ্চিত আর হলুদ গোলাকার, এই দুটো জিনিসকে একদম মাথার মধ্যে রেখে দেবে। যে বিশুদ্ধ অপত্য যে জীব মানে আর কি, যে অনুপাতটা হচ্ছে না, এগুলো তোমাদেরকে একদম মনে রাখতে হবে। শুধু অনুপাতটা মুখস্থ করলে নয়, জিনোটাইপটা কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই আর আর, ক্যাপিটাল ওয়াই আর আর, বড় মানে ক্যাপিটাল আর স্মল আর, এরম করে মনে রাখতে হবে। এখানে মোট আছে কটা? 6টা জিনিস। এই 6টার মধ্যে মানে প্রচুর কোশ্চেন দিলে শেষ করা যাবে না। এই চেকার বোর্ড থেকে এত কোশ্চেন পড়ে। ঠিক আছে, আর আমি যেমন টাইপ তোমাকে বলছি যে দিয়ে দেবে নিচের কোন জটটি সঠিক, ঠিক আছে, বা কোন জটটি এখানে বিসাদৃশ্য আছে, তেমনই কোশ্চেন দেবে। এই 6টাকে একদম মাথায় রাখবে যে কোনটা কি, কোনটা কিসের মধ্যে পড়ছে। তারপরে এরম কোশ্চেন দেবে, যেটা তোমাদের একটু আগে বললাম, যে হলুদ গোলাকার ও হলুদ কুঞ্চিতের অনুপাত কত। হলুদ গোলাকার কত আছে? 9 আছে, তাই তো? বলছি হলুদ গোলাকার 9 আছে তো? ফিনোটাইপ অনুপাত কত? হ্যাঁ ম্যাম, হ্যাঁ 9 9 আছে। আছে। আর হলুদ কুঞ্চিত কত আছে? 3 আছে। 3 আছে। হ্যাঁ, তাহলে 9:3 হলো। এবার ওটাকে ভাঙলে কত হবে? 3:1 হয়ে যাবে না? কারণ হচ্ছে কি 3 3 9 আর 3 1 3, ছোট করলে তো 3:1 হয়ে যাবে। বা দিয়ে দিল ধরো সবুজ কুঞ্চিত ও সবুজ গোলাকার। সবুজ কুঞ্চিত আছে কটা? একটা। আর সবুজ গোলাকারের মধ্যে কটা ফিনোটাইপ অনুপাত পড়ছে? তোমার 3টে। তাহলে 1:3 হয়ে যাবে। বা এরকম দিয়ে দেবে যে হলুদ কুঞ্চিত ও সবুজ গোলাকারের মধ্যে, হলুদ কুঞ্চিতও আছে 3টে, সবুজ গোলাকারও আছে 3টে। এটাকে কেটে ছোট করলে 1:1 হবে। এই কোশ্চেনটা অনেকগুলো তুমি দেখবে এমসিকিউ প্র্যাকটিসের বইগুলোতে পাবে। এরকম টাইপেরই এখান থেকে কোয়েশ্চেন দেবে। ওই দুটো প্যাটার্ন বলে দিলাম, এরকম অনুপাত দেবে, আর নয়তো কোন জোটটি সঠিক, ঠিক আছে, বা হলুদ গোলাকারের মধ্যে কি কি পড়ে, এগুলো একটুখানি মনে রাখতে হবে। এখান থেকে কোয়েশ্চেন আসবেই প্রতিবার। দেখবে যে বংশগতি 4টা থেকে কোয়েশ্চেন দিয়েছে ভালো রকম। বলো কি বলছো? কত মার্কের থাকে এখান থেকে কোশ্চেন? এখান দিয়ে প্রতিবারই কোয়েশ্চেন থাকে কত marks তোমার থাকে এই এখান থেকে চ্যাপ্টার থেকে? দেখ কত মার্কসে থাকে বলতে কি, প্রতিবারে তোমার 2 3 তুমি পেয়ে যাবে এখান থেকে। এখান থেকে ডিজিজ থেকে কোয়েশ্চেন দেয়, এই যে তোমার এই যে টেস্ট ক্রস, এখান থেকে কোয়েশ্চেন দেবেই। তুমি এখান থেকে কোয়েশ্চেন পাবি, ধরে রাখো।
মেন্ডেলের যে মটর গাছের যে বৈশিষ্ট্যগুলো বলে দিলাম, যে প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, খুব ভালো করে এগুলো কিন্তু মনে রাখবে। কোশ্চেন আসবেই এখান থেকে পড়লে। কিছু কিছু চ্যাপ্টার আছে কি বলতো, মানে জয়েন্টের একদম আকর্ষণীয় চ্যাপ্টার, মানে এগুলোকে জয়েন্ট থেকে বাদ দিতে পারে না, বোর্ড বাদ দেয় না এই চ্যাপ্টারগুলোকে। এগুলো হচ্ছে ভালোবাসার চ্যাপ্টার, প্রতিবারে কোশ্চেন দেয় এখান থেকে। এবার কি হলো, তাহলে এগুলো আমরা পড়লাম, যে এক সংকর জননের চেকার বোর্ডটা ভালো করে আমরা দেখে নেবো, ওটা কোনো ব্যাপারই না, পাশাপাশি বসিয়ে ক্রস করে দেবো, এটাই তো হচ্ছে ব্যাপার। ওখানের অনুপাত মনে রাখবো, দ্বিসংকর জননের অনুপাত মনে রাখবো, প্লাস কোনটার সংখ্যা। দেখো যদি সংখ্যা দিয়ে দেয় না, যে জিনোটাইপ অনুপাতের সংখ্যা কত, এরকম কোনো কিছু দিয়ে দিলে না, তোমাদের যেমন বললাম তেমন লিখবে। তোমরা কিন্তু কখনোই অনুপাতটা ভাববে না যে ওটা দিয়েছে। মেন্ডেলের মটর গাছের কয় জোড়া বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? 7 জোড়া। ঠিক আছে, জোড়া বলতে কেন বলছি, কারণ প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটোই কিন্তু এখানে উল্লেখ করা আছে, 7টি। যেমন দেবে কোশ্চেনে তেমন আনসার করবে। আর কিছু কিছু কোশ্চেন কি করতে হয়, তোমার অপশন দেখে আর কি আনসার করতে হয়। ধরো তুমি কোশ্চেনটা জানোই না, 3টে ওখানে উত্তর দিয়ে দিল যে এই এই তাই, ঠিক আছে, তুমি ওই 3টে জানো যে এই 3টে কিন্তু এর মধ্যে পড়ে না, তাহলে যেটা পড়ে আসছে নিশ্চয়ই সেটাই হবে। অপশন টেস্ট করতে হবে কিছু কিছু সময়। আর দ্বিসংকর জনন থেকে কোশ্চেন আসার চান্সটা কিন্তু বেশি, বলে রাখলাম। এখানে অনুপাত, এই চেকার বোর্ডটা কিন্তু একদম মাথায় ভালো করে রেখে দেবে, যে মানে কি করে কি হচ্ছে আর কি, কোথায় কি হবে। ঠিক আছে, এবার বংশগতি সংক্রান্ত যে বিচ্যুতি, ঠিক আছে, মানে যেটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, কোন ফুলে দেখা গেছিল? সন্ধ্যা মালতী। হ্যাঁ, ওর জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত কত বলতো? 1:2:1। হ্যাঁ, ওই দুটোই কিন্তু অনুপাত 1 হবে। আচ্ছা, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, এই দুটো থেকে কোয়েশ্চেন দেখেছো তো তোমরা? কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে এই দুটো থেকে কোয়েশ্চেন দেখেছো তো? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে টেস্ট ক্রস কি আর ব্যাক ক্রস কি। দেখবে অনেক বইয়েতে এই কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, ঠিক আছে, কেমন দেওয়া আছে আমি সেটাও বলে দেবো, আগে জেনে রাখো যে জিনিসটা কি। টেস্ট ক্রস হচ্ছে কোনো জীবের যখন জিনোটাইপ মানে নির্ণয় করা হবে, তখন ওই জীবের সঙ্গে হোমোজাইগাস যে প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের যে ক্রস ঘটানো হবে সেটাকে বলা হচ্ছে টেস্ট ক্রস। এত জানার দরকার নেই, এত জেনে কোনো লাভ নেই। এখান থেকে এক্সাম্পল পড়ে। এক্সাম্পল মানে কেমন, যে বড়টি ছোটটি, যেটাকে বলা হচ্ছে শঙ্কর লম্বা, সাথে বিশুদ্ধ বেটে, ছোটটি ছোটটি মানে কি, একটা হচ্ছে হোমোজাইগাস, একটা হচ্ছে হেটেরোজাইগাস। হোমোজাইগাস কোনটা? ছোটটি ছোটটি। আর হেটেরোজাইগাস কোনটা? বড়টি ছোটটি। এই দুটোর যখন ক্রস হবে তখন সেটাকে আমরা বলবো টেস্ট ক্রস। ঠিক আছে, এতক্ষণ বলছিলাম না যে টেস্ট ক্রস, টেস্ট ক্রস ওটা। আর টেস্ট ক্রসে কি নির্ণয় করা হয় এটা মনে রাখতে হবে, যে টেস্ট ক্রস এর সাহায্যে কি নির্ণয় করা হয়? জিনোটাইপ নির্ণয় করা হয়। কি করা হয়? জিনোটাইপ। ঠিক আছে, তাহলে টেস্ট ক্রস এক্সাম্পলটা মনে রাখতে হবে, যে শঙ্কর লম্বার সাথে বিশুদ্ধ বেটে, মানে কি বড়টি ছোটটির সাথে ছোটটি ছোটটি আর কি ক্রস হবে, এই ব্যাপারটা থাকবে। আর এখানে নির্ণয় করা হবে হচ্ছে জিনোটাইপ। আর ব্যাক ক্রস জিনিসটা কি হচ্ছে, কোনো জীবের সঙ্গে যদি জনিত্রী জনুর কোনো জীবের সংকরায়ন ঘটানো হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে কোনো জীবের সঙ্গে জনিত্র জনুর কোনো সম্পর্ক, ব্যাপারটা কি? তুমি বলবে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই, যে ধরো শঙ্কর লম্বার সাথে বিশুদ্ধ বেটের ক্রস হচ্ছে, এবং বিশুদ্ধ শঙ্কর লম্বার সাথে কার হচ্ছে? বিশুদ্ধ একদম, দাঁড়াও 1 মিনিট 1 মিনিট, এগুলো কি এরকম ভাবে বুঝতে পারছো? মুখে বলে কি এগুলো বোঝানো সম্ভব? বোর্ডে করান ম্যাম। বোর্ডে কি করে করাবো? এখান থেকে কোয়েশ্চেন আছে। আচ্ছা, আমি এই টপিকটা যদি তোমাদেরকে ফটো তুলে দিয়ে দিই পিডিএফ করে, ঠিক আছে, তোমরা এটা একটু দেখে নিও কেমন, যে টেস্ট ক্রসটা যেটা বললাম, ঠিক আছে, যে শঙ্কর লম্বার সাথে বিশুদ্ধ বেটের সবসময় হবে। এবং দেখো মেন টপিকগুলো জেনে রাখো, বইয়েতে তো লেখা সবই আছে, অত পড়ে আমাদের কোনো লাভ নেই, মুখস্থ করেও কোনো লাভ নেই। যেগুলো মনে রাখলে কোয়েশ্চেন আনসার করতে পারবো সেটাই দেখবো।
আর ব্যাক ক্রসে কি হবে, জনিত্রী জনুর মানে জীবের সঙ্গে জনিত্র জনুর কোনো জীবের সংকরায়ন হবে। মানে যেটা তোমাদেরকে আমি বললাম যে বড়টি ছোটটির সাথে ছোটটি এবং বড়টি ছোটটির সাথে বড়টি এরকম। এখানে কোয়েশ্চেন ওরকম দেবে না, দিয়ে দেবে কি টেস্ট ক্রসে ধরো দিয়ে দিল যে সংকর লম্বার সাথে বিশুদ্ধ পেটের আমরা যদি টেস্ট ক্রস করি তাহলে এখানে কত % বিশুদ্ধ লম্বা পেলাম, এরম করে বার করতে দেবে। ঠিক আছে, এগুলো খাতায় না করলে বুঝতে পারবে না তোমরা। তবে এই ক্রসগুলো করা খুব বেশি ডিফিকাল্ট নয়, একটুখানি বুঝলেই সব হয়ে যাবে। বিশুদ্ধ লম্বা বলতে কি সবসময় বড়টি, এটা মনে রাখবে। বিশুদ্ধ বেঁটে মানে সবসময় ছোটটি, আর সংকর লম্বা মিডিলে একটা জিনিস পড়ে যাচ্ছে, বড়টি ছোটটি হয়ে যায়। এই 3টে জিনিস মনে রাখলেই কিন্তু এখানকার আনসার করতে পারবে। যদি দিয়ে দেয় যে এখানে ধরো দিয়ে দিল যে কত % বিশুদ্ধ লম্বা পেলাম টেস্ট ক্রসে, দিয়ে দেবো এখানে, মানে চেকার বোর্ডটা করবো, করে আনসারটা লিখে দিতে পারবো। এখানে আমাদের কোয়েশ্চেনটাই হচ্ছে অনুপাত, মেন কোয়েশ্চেন অনুপাত, যে এক সংকর টেস্ট ক্রস অনুপাত হচ্ছে 1:1, আর দ্বিসংকর টেস্ট ক্রস অনুপাত হচ্ছে 1:1:1:1, মানে 4টে 1 হবে। দ্বিসংকর টেস্ট ক্রসটা দেখবে অনেক জায়গায় পাবে তোমরা পড়তে গিয়ে, অনেক মানে ভিডিওতে, অনেক মানে আর কি বলবো, টেক্সট বুকে, সব জায়গাতেই টেক্সট বুকে বেশি পাবে না এই কোয়েশ্চেনটা, টেক্সট বুকে কিন্তু বেশি পাবে না তোমরা। এই কোয়েশ্চেনটা সহায়িকাতেও দেখতে পারবে যে সহায়িকাতে আছে। ঠিক আছে, এটা একটুখানি আর কি আপার লেভেলের কোয়েশ্চেন, তো এটা আমাদের করা দরকার, তাই জন্যই তোমাদেরকে বললাম। এক সংকর এটা সবসময় মনে রাখবে যে এক সংকর টেস্ট ক্রস অনুপাত হচ্ছে 1:1, আর দ্বিসংকর টেস্ট ক্রস অনুপাত যেটা আছে সেটা হচ্ছে 1:1:1:1। এই দুটো কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন দেয় এক্সামে। আচ্ছা, ইমাসকুলেশন কি বলো তো? ইমাসকুলেশন কি? ফুলের পুংকেশরগুলোকে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাসকুলেশন বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, এগুলো তো সবার জানাই কথা। সহপ্রকটতা কি? হ্যাঁ, সহপ্রকটতা কি? দেখো, সহপ্রকটতা হচ্ছে যখন একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জিন থাকবে। যেমন কি বিপরীত বৈশিষ্ট্যের জিন মানে কেমন, ধরো এবি এবি, এই দুটোর মধ্যে আমরা ক্রস করব, এবি এবি, এই মানে যদি উভয় জিনের বাহ্যিক প্রকাশ ঘটে, ঠিক আছে, তখন তাকে সহপ্রকটতা বলবো। দেখো তাহলে এ বি এবি এর সাথে যখন আমরা ক্রস করব তখন কিন্তু কি হবে, ক্রসে এবি আসবে, F1 জনুতে এবি কিন্তু আসবে। ঠিক আছে, ওই এবির মধ্যে কি দেখো উভয় জিনের কিন্তু বাহ্যিক প্রকাশ ঘটলো, এ জিনের বি জিনের আবার এবি, মানে এটা হচ্ছে ব্লাড গ্রুপ দিয়ে আর কি আমি বোঝাচ্ছি তোমাদেরকে, যে আমরা এবি রক্তের গ্রুপটাকে সহপ্রকটতা কিন্তু বলতে পারি, এবি রক্তের গ্রুপটাকে কিন্তু আমরা সহপ্রকটতা বলতে পারি। দাঁড়া, আমি পরের টপিকে চলে যাই, কারণ হচ্ছে কি এখান থেকে এরকম করে কোশ্চেন করানো সম্ভব নয়, এখানে এরকম মুখে বললে হবে না। তবে যেগুলো জেনে রাখার দরকার আমি তোমাদেরকে বলে দিই, শুনে রাখো। সহপ্রকটতা হচ্ছে আমরা এবি রক্তের গ্রুপ যেটা আছে সেটাকে সহপ্রকটতা বলতে পারি, কারণ এবি এবির যখন ক্রস ঘটানো হবে তখন এবি কিন্তু আসবে। তার মানে এখানে কি এবি এ বি সবারই কিন্তু বাহ্যিক প্রকাশ ঘটলো। ঠিক আছে, মাল্টিপল অ্যালিল কি? এবি ও রক্তের গ্রুপের ক্ষেত্রে মনে রাখবে সবসময় মাল্টিপল অ্যালিল দেখা যায়। আর যদি বলে যায় এক্সামে দেখবে এটা দেয়, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কি বলতো, তোমরা কি জানো? অসম্পূর্ণ প্রকটতা। আর কি? অসম্পূর্ণ প্রকটতা তো আছেই, 2 নম্বরের কোশ্চেন দিয়ে দেয় কি কি থাকবে, 3টে জিনিস মনে রাখবে। সহপ্রকটতা মেন্ডেলের সূত্রের কিন্তু ব্যতিক্রম, মাল্টিপল অ্যালিলটাও কিন্তু তাই, আর অসম্পূর্ণ প্রকটতাটাও তাই। এই 3টে হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এগুলো দেখবে 2 নম্বরের কোশ্চেনে তোমরা বেশি পাবে। এই 3টে যত ডিপলি পড়তে পারবে তত ভালো, যত ডিপলি পড়তে পারবে। কারণ কি এখনকার কোশ্চেন আগের মতো বই থেকে তুলে দিয়ে দেবে না, যে বইয়ের লাইন তুলে কোশ্চেন দিয়ে দিলাম, এই জিনিসটা কিন্তু এখন কেউ আশা করবে না। এখন কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেবে। ঠিক আছে, দাঁড়াও, বংশগতিজনিত কয়েকটি রোগ মনে রাখো, এই রোগটা আসার সম্ভাবনা কিন্তু অনেক আছে, এই রোগগুলো কিন্তু তুমি বইতে পাবে না, ট্রেনের বইতে কিন্তু পাবে না। দেখো, সেক্স ক্রোমোজোম জনিত আমি 2টো রোগ পড়াবো,
আর অটোজোমের কারণে ঘটে হচ্ছে দুটো রোগ পড়াবো। এখান থেকে কোয়েশ্চেন কেমন আছে তাও বলে দেবো। সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ হচ্ছে ক্লাইনিফেল্টার আর টার্নার। ক্লাইনিফেল্টার কিন্তু পুরুষের মেনলি বেশি দেখা যায়, ঠিক আছে। এখানে কি হয়, 46 না হয়ে যে আর কি 44A+XY সমান 46 না হয়ে এখানে কি হয় 44A+XXY এরম হয়ে যায়, মানে বেশি দেখা যায়। টার্নার কিন্তু স্ত্রীলোকের বেশি দেখা যায়, ঠিক আছে। এখানে স্ত্রীলোক পুরুষ লোক কিন্তু এরকম কোশ্চেন পড়বে না। কোশ্চেন দেবে এরকম যে কোন কোন রোগে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায়। ক্লাইনিফেল্টারে দেখলে যে বৃদ্ধি পেলো 46 হওয়ার কথা, 46-এর বদলে কি বলে দিলাম যে 44A+XXY মানে বৃদ্ধি পাচ্ছে। টার্নারে কিন্তু বৃদ্ধি পাবে না, এটা বন্ধ্যা মহিলাদের ক্রোমোজোম সংখ্যা, মনে রাখবে। টার্নার হচ্ছে বন্ধ্যা মহিলাদের ক্রোমোজোম সংখ্যা। এটা 46 না হয়ে এটা কত হয় জানো, এটা 45 হয়। তাহলে দুটি এক্স ক্রোমোজোমের পরিবর্তে একটি এক্স ক্রোমোজোম হয়। তাহলে টার্নার রোগটা কিন্তু ক্রোমোজোম সংখ্যা 45 হয়, এটা বন্ধ্যা মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। ডাউন যদি বলো, ডাউনেও কিন্তু মানে বাড়ে। আর অ্যাডওয়ার্ড যদি বলো এটাতেও বাড়ে। তাহলে এরকম কোশ্চেন দেবে যে কোন কোন রোগে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায়। 3টে রোগ, ক্লাইনিফেল্টার, ডাউন, অ্যাডওয়ার্ড, এগুলো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে কোন রোগে, টার্নার, ঠিক আছে। টার্নারে ক্রোমোজোম সংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে। অটোজোমের কারণে ঘটে, অটোজোম বাহিত হয়ে যাচ্ছে ডাউন, অ্যাডওয়ার্ড। আর সেক্স ক্রোমোজোম ঘটিত যদি বলে ক্লাইনিফেল্টার আর টার্নার। তাহলে দুটো মনে রাখার একটা সুবিধা আছে, দেখবে ডাউন আর অ্যাডওয়ার্ড কথা দুটো কিন্তু প্রায় একইভাবে আর কি ওদের মধ্যে কম্প্রোমাইজ করা যেতে পারে, এই দুটো মনে রাখার সুবিধা আছে। আর টার্নার ক্লাইনিফেল্টার আমি এইগুলো দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে যদি কোয়েশ্চেন দেয় টপিক দেবে এরকম যে কোন কোন রোগে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পায় বা সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ কোনগুলি, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, দেখবে কোয়েশ্চেন থাকবে এক্স 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 এরম করে অনেকগুলো ধরো এক্স দিয়ে দিল 4-5টা, দিয়ে দেবে কটা বার বডি আছে, এর কটা বার বডি আছে, গুনবে যে কটা এক্স আছে। যতগুলো এক্স ধরো গুনলে 5টা এক্স আছে, ওখান থেকে একটা বাদ দিয়ে উত্তর হবে, মানে কি 4টে উত্তর হবে 4। যদি 3টে এক্স দেওয়া থাকে একটা বাদ দিয়ে দেবে 2 উত্তর হবে। তাহলে যদি বলে দেয় অনেকগুলো এক্স দিয়ে দিল যে কটি বার বডি আছে, গুনবে ফার্স্ট যে কটা এক্স আছে, সেখান থেকে একটা বাদ দিয়ে আনসার লিখে দেবে, এটাই শর্টকাট নিয়ম, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা মনে রাখবে যে এই ধরনের কোয়েশ্চেন দিতে পারে, এই ধরনের কোয়েশ্চেন আছেও দেখবে। এবার মেন যে জায়গাটার ডিজিজের সেখানে আমরা আসি, দেখো জিনগত রোগ। এখানের মধ্যে দুটো কোয়েশ্চেন সব থেকে বেশি দেয়, যেটা ছেলেমেয়েদের অনেক গুলিয়ে যায়। অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ কী কী, এইটা বেশি করে মনে রাখতে হবে। আর এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন রোগ কী কী, এই দুটো মনে রাখতে হবে। এই দুটো থেকে অনেক কোয়েশ্চেন দেয়, যেমন কি এটা 2 নম্বরে কোয়েশ্চেনে দিয়ে দেবে যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ কী কী, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই দুটো হচ্ছে কিন্তু এক্স ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোমাল প্রচ্ছন্ন। আর অটোজোমের প্রচ্ছন্ন কি, থ্যালাসেমিয়া আর অ্যালবিনিজম, এই দুটো কোয়েশ্চেন কিন্তু দেয়। এছাড়াও অনেকগুলো পাবে যে শুক্রাণু উৎপাদনে অক্ষম, শুক্রাণু উৎপাদন করতে পারে না, সেটা ক্রি ক্রোমোজোমাল, ওটা ওয়াই ক্রোমোজোমাল রোগ। ওটা নিশ্চয়ই জানো যে শুক্রাণু, ঠিক আছে, ওটা ব্যাপারটা বলা চলে না, ওটা এক্স ক্রোমোজোমাল তো কোনোদিন হবেই না, ওটা ওয়াই ক্রোমোজোমাল যুক্ত আর কি রোগ। এক্স ক্রোমোজোমাল যদি বলে যে প্রকট রোগ কি, হাইপোফসফাটিমিয়া বলে একটা রোগ আছে, এটা পড়বে। এটা থেকে কোশ্চেন কোনোদিন দেখিনি আমি, এটা তবে হাইপোফসফাটামিয়াম তো, মানে এক্স ক্রোমোজোম প্রকট। হ্যাঁ ওই কোশ্চেনটা অত বেশি দেখিনি, ঠিক আছে। তবে বেশি লক্ষ্য করা যাচ্ছে কি অটোজোমের তোমার প্রচ্ছন্ন আর এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন, এই দুটো রোগ। আর অটোজোমের প্রকটটাও দেখে রাখবে, ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে, মায়োটনিক ডিস্ট্রফি, এগুলো মনে রাখবে। মেনলি এই দুটো বেশি করে মনে রাখবে যে অটোজোম প্রচ্ছন্ন আর এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন। অটোজোম প্রচ্ছন্ন কখনোই ভাববে না যে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, এটা কখনোই ভাববে না। ইনস্পিডিয়াস তো এটা তো এডিএইচ এর কমকারণে হয় না। হ্যাঁ ডায়াবেটিস ইনসিপিডাস, হ্যাঁ ওটা এডিএইচ। হ্যাঁ তো এখান থেকে এটুকুই। আর হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন নিয়ে খুব কিন্তু বেশি দেখে আলোচনা হচ্ছে, আচ্ছা রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে গো? হিমোফিলিয়া 1
সরি। এ হিমোফিলিয়া এটাকে তো ওই যে রাজকীয় বা রয়্যাল হিমোফিলিয়া বলে বা ক্লাসিকও তো বলে। দেখো একে ছিল প্রত্যেকটা বইয়ে দেখবে যে কি দেওয়া আছে, যে এ হিমোফিলিয়া যেটা আছে সেটাকে বলা হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া। এটা কত নম্বর ফ্যাক্টরে? 8 নম্বরে। কিন্তু এটা ভুল। এটা নতুন বই যে সংশোধন করেছে না, সেই বইতে দেখবে যে রাজকীয় হিমোফিলিয়া, ঠিক আছে, বলা হচ্ছে হিমোফিলিয়া বিকে। এই কোয়েশ্চেনটা একটু ভালো করে মানে ফলো করবে তোমরা। এটা যাদের পুরানো বই আছে সাঁতরার, তারা কিন্তু দেখবে যে করতে যাই হ্যাঁ ওটাই হয়। ওটা হিমোফিলিয়া বি হয়ে যাবে। কারণ ওই পুরানো বইয়ে কি ছিল, যে হিমোফিলিয়া এ ছিল রাজকীয় হিমোফিলিয়া, আর হিমোফিলিয়া বি কি ছিল, ক্রিসমাস ডিজিজ, এটা ছিল। কিন্তু ওটা হিমোফিলিয়া বি হয়ে যাবে, ওটা হিমোফিলিয়া এ হবে না এখন। কত নম্বর ক্রোমোজোমে কোনটা অবস্থিত, ঠিক আছে, কত নম্বর ফ্যাক্টরে কোনটা আছে রোগের ক্ষেত্রে, এগুলো মনে রাখতে হবে। আমি মেন বলে দিচ্ছি যে থ্যালাসেমিয়ার আলফা থ্যালাসেমিয়া আর বিটা থ্যালাসেমিয়া, দুটো থ্যালাসেমিয়া আছে। আলফা কত নম্বর ক্রোমোজোমে আছে? 16 নং। 16 হ্যাঁ, নম্বর। আর বিটা 11 নং। 11। হ্যাঁ। দেখো পলিপেপটাইড যে শৃঙ্খল আছে সেটা তৈরি না হলে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হবে না। এর ফলে কি হবে, হিমোগ্লোবিন তৈরি না হলে কি হবে, রক্তাল্পতা হয়। ঠিক আছে, এবার আলফার নিয়ে জানবো কি, যে 16 নম্বর অটোজোমে, ঠিক আছে, দুটি পৃথক লোকাসে মোট 2 জোড়া বা 4টি, 2 জোড়া মানে কটা, 4টা, তাহলে 4টা প্রকট অ্যালিল আলফা গ্লোবিন শৃঙ্খলের জন্য দায়ী। তাহলে আলফা গ্লোবিন শৃঙ্খলের জন্য দায়ী হচ্ছে 4টি প্রকট অ্যালিল। কয়টি? 4টি। আর আলফা থ্যালাসেমিয়া মাইনর রোগ হয় কিসের জন্য? দেখো আলফা থ্যালাসেমিয়া মাইনর, এই রোগ থেকে কিন্তু অনেক কোশ্চেন দেয়, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে খাতায়। যে 16 নম্বর অটোজোমে দুটো পৃথক লোকাস আছে, মোট 2 জোড়া বা 4টি প্রকট অ্যালিল দেখা যায়, সেটা হচ্ছে আলফা গ্লোবিন শৃঙ্খলের জন্য দায়ী। আর 4টি অ্যালিলের মধ্যে 1টি বা 2টি অ্যালিল প্রচ্ছন্ন হলে তখন তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি 3টে বা 4টি অ্যালিল প্রচ্ছন্ন হয় তখন হয়ে যাবে থ্যালাসেমিয়া মেজর। তাহলে যে 4টি প্রকট অ্যালিল দেখা যাচ্ছে আলফা থ্যালাসেমিয়ায়, ঠিক আছে, তার মধ্যে যদি 1টি বা 2টি অ্যালিল প্রচ্ছন্ন হয় তাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি ওটা 3টি বা 4টি হয়ে যায় তখন সেটাকে বলবো আলফা থ্যালাসেমিয়া মেজর। তাহলে 3 বা 4 হয়ে গেলে মেজর হয়ে যাচ্ছে, আর 1 বা 2টো হলে থ্যালাসেমিয়া মাইনর হয়ে যাচ্ছে আলফা। তেমনই বিটা থ্যালাসেমিয়াটাও মনে রাখতে হবে। বিটা থ্যালাসেমিয়া তোমরা বললে যে 11 নম্বর অটোজোমে অবস্থিত। এখানে কটি অ্যালিল আছে? 2টি প্রকট অ্যালিল, ঠিক আছে, হিমোগ্লোবিন বিটা গ্লোবিন শৃঙ্খল তৈরির জন্য কিন্তু এটা তৈরি করে আর কি। এই দুটো প্রকট অ্যালিলের মধ্যে 1টি অ্যালিল প্রচ্ছন্ন হলে থ্যালাসেমিয়া মাইনর, আর 2টো অ্যালিল যদি মানে হয় তাহলে তখন হয়ে যাবে মেজর। দেখো সবসময় মনে রাখবে মেজর মানে হচ্ছে বড় আর মাইনর মানে হচ্ছে ছোট। এই টপিক অনুযায়ী মেজর মানে বড়, মাইনর মানে হচ্ছে ছোট। যখনই আলফা থ্যালাসেমিয়ায় 3 বা 4টি বলে দেবে তখন থ্যালাসেমিয়া মেজর হয়ে যাবে। আর বিটা থ্যালাসেমিয়া যেটা আছে, যখনই ওখানে দুটোই প্রকট অ্যালিল থাকে বিটাতে, দুটোর মধ্যে যখন দুটোই কি হয়ে যাবে, মানে দুটোই অ্যালিল হয়ে যাবে আর কি, একটি অ্যালিল প্রচ্ছন্ন হলে তখন তাকে বলবো মাইনর, আর দুটোই হয়ে গেলে তখন তাকে বলবো মেজর। তখন থ্যালাসেমিয়া মেজর রোগ হবে। ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়া মেজরকে হাইড্রক্স ফিটালিস বলে। আর কুলি বর্ণিত অ্যানিমিয়া কাকে বলে বলো তো? থ্যালাসেমিয়া মেজরকে। কুলি বর্ণিত রোগ তো, দুটি অ্যালিল প্রচ্ছন্ন হলে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগ হয়। হ্যাঁ, বিটা থ্যালাসেমিয়া মেজরকে কুলি বর্ণিত অ্যানিমিয়া বলা হয়। আর আলফা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় হাইড্রক্স ফিটালিস। হাইড্রক্স ফিটালিস। হ্যাঁ, থ্যালাসেমিয়া হলে রক্ত কি রঙের হয়ে যায়? থ্যালাসেমিয়া হলে রক্ত কি কালার হয়ে যায়? রক্তের বর্ণ কি? বাদামি হয়ে যায়। থ্যালাসেমিয়া হলে কি হয়? বাদামি হয়ে যায়। বাদামি রক্ত হয়ে যায়। রক্তের রং বাদামি হয়ে যায়। আর এখানে দুটো পয়েন্ট হচ্ছে, হেপ্টোমেগালি যখন যকৃৎ বৃদ্ধি পাবে তখন সেটা হয়ে যাবে হেপ্টোমেগালি, আর যখন প্লিহার বৃদ্ধি পাবে তখন সেটা হয়ে যাবে স্পিনোমেগালি। দেখো প্লি পয়লয় হস্যই হয়াকা প্লিহা, তখন হয়ে যাবে স্পিনো, এখানে প পাবে, স্পিনোমেগালি। আর যকৃৎ বৃদ্ধি পেলে হয়ে যাবে হেপ্টোমেগালি। এই দুটো একটুখানি মনে রাখবে, এখানের মধ্যে প্লিহারটাই দেখেছি কোয়েশ্চেনে আছে। ঠিক আছে, আর থ্যালাসেমিয়ার কিন্তু চেকার বোর্ডটা খুব ভালো করে পড়তে হবে। থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া এই দুটো চেকার বোর্ডটা কিন্তু অনেক দিচ্ছে এখন দেখতে পাচ্ছি, যে পিতা বাহক বা মাতা বাহক বলে দিল। ঠিক আছে,
তাদের স্বাভাবিক সন্তান কত হবে, স্বাভাবিক বাহক কতগুলো হবে। বাহক মানে কি, যে রোগটা বহন করবে। স্বাভাবিক সন্তান মানে কি, যার মধ্যে কোনো রকম একটুও কোনো রকম তার আঁচ স্পর্শ পর্যন্ত লাগবে না, মানে যারা একদম ক্লিয়ার বেবি হবে, ঠিক আছে, তাদেরকে বলবো স্বাভাবিক সন্তান। স্বাভাবিক বাহক, এগুলো আগে ক্লিয়ার করতে হবে যে বাহক কি। বাহক মানে কি, যে রোগটা বইছে আর কি, যে বহন করে নিয়ে যাচ্ছে তাকে বলা হয় বাহক। তেমন করে এই চেকার বোর্ড থেকে কোশ্চেন পড়বে, ঠিক আছে। বা রোগে আক্রান্ত কতজন শিশু বা কতজন সন্তান রোগাক্রান্ত, এরম দিয়ে দেবে। তাহলে এই চেকার বোর্ডটা ভালো করে করতে হবে, যে পিতা বাহক বা মাতা বাহক, এগুলো তো চেকার বোর্ড তো মুখস্থ করার নয় যে তোমাদেরকে দুটো দিয়ে দিলে মুখস্থ করে নিলে, এরকম করে হবে না। কখন পিতা বাহক বলে দিতে পারে, মাতা বাহক বলে দিতে পারে, বা উভয়ই বাহক বলে দিতে পারে। সেটা বোর্ডের কাছে হচ্ছে, বোর্ডের হাতে কোয়েশ্চেন, আমি তো বলতে পারবো না যে কোনটা দেবে। অতএব তোমাদেরকে এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এবার হিমা রোগটা কি বললাম, যে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন রোগ কিন্তু হিমোফিলিয়া। হিমোফিলিয়ার ওই তো বলে দিলাম যে বিটা। আলফা হিমোফিলিয়া কত নম্বর ফ্যাক্টরে, 8 নম্বর। বিটা হিমোফিলিয়া 9 নম্বর। আর হিমোফিলিয়া সিটা হচ্ছে 4 নম্বর অটোজোমে অবস্থিত, এটা মনে রাখবে, যে হিমোফিলিয়া সি বলে যেটা আছে সেটা 4 নম্বর অটোজোমে অবস্থিত, ঠিক আছে। এগুলো তো তোমাদের জানা। হিমোফিলিয়ার জন্য কি হয়, রক্ততঞ্চন হয় না, রক্ত কিন্তু তঞ্চিত হয় না হিমোফিলিয়া রোগ যার মধ্যে থাকবে। এর চেকার বোর্ডটাও ভালো করে পড়বে। মাতা বাহক দিয়ে দেবে, পিতা বাহক দিয়ে দেবে, ঠিক আছে, বা মাতা স্বাভাবিক পিতা বাহক, ঠিক আছে। ম্যাম চেকার শুনতে বোর্ড, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ম্যাম, হিমোফিলিয়া সিটা তো 11 নম্বর ক্রোমোজোম ছিল না? না, হিমোফিলিয়া সিটা তো তোমার 4 নম্বর অটোজোমে অবস্থিত। তুমি কোথায় দেখেছো আমাকে একটুখানি পাঠাবে, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, আমি দেখেছি একটা বইতে, আমি পাঠাবো। ঠিক আছে, তুমি ওটা আমাকে একটুখানি পাঠিও, ঠিক আছে। হ্যাঁ, না হ্যাঁ মানে সি হিমোফিলিয়াটা তো প্রচ্ছন্ন জিন 4 নম্বর অটোজোমে অবস্থান করে না? হ্যাঁ, ওটা 4 নম্বর অটোজোমটাই কারেক্ট হবে। তো এখন বই চেঞ্জ করছে, বইয়ে অনেক কিছু টপিক চেঞ্জ করছে, আগের মতো তো সেম নেই। এবার তুমি কোথায় দেখেছো ওখানে পাবে, এটা একটু ডিসকাস করতে হবে। ম্যাম হ্যাঁ বলো। বলছি, আপনি এই বংশগতি সংক্রান্ত যে প্রশ্নগুলো আলোচনা করলেন এগুলো একটু যদি গ্রুপে দিয়ে দিতেন তো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। দেখো এগুলো হ্যাঁ গ্রুপে না দিলে তোমরা পড়তে পারবে না, বুঝেছো তো। আর এখন তো অত হিউজ টাইম নেই যে এগুলো লিখে লিখে তোমরা পড়বে বা মুখস্থ করবে। গ্রুপে দিয়ে দেবো, তোমরা এগুলো একটু ফলো করবে। কিন্তু সেটাই। এগুলো আমার কাছে না খুব ভালো করে একটা লেখা নেই, মানে কি হ্যান্ড রাইটিংটা এগুলো অনেক তাড়াতাড়ি করে লেখা আমার কাছে। তবে দেখে বলবে, বুঝতে না পারলে আমি বুঝতে না পারলে আমি হ্যাঁ আর হ্যাঁ একবার হ্যাঁ কিন্তু হ্যাঁ তোমাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি একটা আচ্ছা পাতা ম্যাম, হ্যাঁ। পাঠাবো তোমাদেরকে, একটা পেজে লেখা আছে যে ওই কালো কর্কশ জিনোটাইপ অনুপাত, মানে যে চেকার বোর্ডটা আজকে আর কি বললাম আমি, দ্বিতীয় মানে হুম দ্বিসংকর জননের যে চেকার বোর্ডটা দিলাম, ওটা আমার কাছে ভালো করে লেখা আছে, ওটা একটুখানি দেখবে কি করে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এখান থেকে আর কোয়েশ্চেন বলতে তো তেমন হুম। কিছুই নেই। ম্যাম, বলো। আপনিও কি এবার এক্সাম দেবেন? হ্যাঁ, আমিও এক্সাম দেবো। ম্যাম, আপনি আর আমাদের একটু ক্লাস করাবেন? একটু বর্ণান্ধটা বোঝান, মানে লাল সবুজ নীল এইটা একটু বোঝান। আচ্ছা, বর্ণান্ধ, বর্ণান্ধ তো, আচ্ছা। হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ। বর্ণান্ধতার মধ্যে তোমার 3টে আছে, প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া আর টাইটানোপিয়া। প্রোটোনোপিয়া কি, এই 3টে তো তোমাদেরকে মনে রাখতে হবে, যে এর ফলে এটা কি লাল, ডিউটেরানোপিয়া কি সবুজ, আর সবুজ। টাইটানোপিয়া হচ্ছে হ্যাঁ নীল। নীল। লাল ও সবুজ বর্ণান্ধতা কোন জিনে অবস্থান করে জানো? লাল ও সবুজ যে বর্ণান্ধতা আছে, মানে প্রোটোনোপিয়া আর ডিউটেরানোপিয়া যে আছে, এক্স ক্রোমোজোমে হ্যাঁ প্রচ্ছন্ন এক্স জিনে ক্রোমোজোমের অবস্থান করে। প্রচ্ছন্ন জিনে অবস্থান করে। হ্যাঁ, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনে অবস্থান করে। আর নীল বর্ণান্ধতা যেটা আছে সেটা কত নম্বর অটোজোমে প্রচ্ছন্ন? 7 নম্বর ক্রোমোজোমে। 7 নম্বরে। হ্যাঁ, নীল বর্ণান্ধতা কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রেই দেখা যায়, এটা পুরুষদের ক্ষেত্রেই দেখা যায়। একটা তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, দেখো বর্ণান্ধ স্ত্রী এর সিম্বলটা মনে রাখতে হবে। বর্ণান্ধ স্ত্রী আর বর্ণান্ধ পুরুষ। বর্ণান্ধ স্ত্রী এক্স সি, এক্স সি, সিটা কিন্তু নিচে হবে না, ঠিক
ঠিক আছে, এক্সি আর বর্ণান্ধ পুরুষ যেটা আছে সেটা XCY, এটা পাঠিয়ে দেবো দেখবে। আর বর্ণান্ধ যদি বাহক বলে দেয় XXC, ঠিক আছে, এইটা তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো, এটা দেখবে। এই বর্ণান্ধ পুরুষটা তোমরা অনেক কোয়েশ্চেনে পাবে, কোয়েশ্চেনে তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখানে চেকার বোর্ডটা একটু ভালো করে করবে, আর এই জিনিসগুলো একটুখানি মনে রাখবে। এটা তো আর তেমন কিছু নেই। আর কোন বুঝতে পারছো না আমাকে বলো। জেনেটিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কে? হরগোবিন্দ বেটসন। হ্যাঁ, বেটসন ফার্স্ট ব্যবহার করে। ঠিক আছে, মটর যে গাছ আছে, মটর গাছের ফুলগুলির প্রকৃতি কি? কি প্রকৃতি কি, একলিঙ্গ না উভলিঙ্গ? উভয়লিঙ্গ। উভলিঙ্গ, হ্যাঁ, উভলিঙ্গ ও স্বপরাগী হবে। কি হবে? উভলিঙ্গ ও স্বপরাগী হবে। ঠিক আছে, দেখো পরাগযোগটা তাহলে তোমাদের একটু বলে দিই। পরাগযোগটা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, পরাগযোগটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগকে বলা হচ্ছে কি জেনোগামি, জেনোগামি বলা হয় বা অ্যালোগামি বলা হয় ইতর পরাগযোগকে। স্বপরাগযোগের দুটো ভাগ আছে, একটা অটোগামি, একটা হচ্ছে কি গেইটেনোগামি। মানে কি, অটোগামি হচ্ছে একই ফুলের মধ্যে যখন হবে তখন সেটা হয়ে যাচ্ছে অটোগামি, আর একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন হবে সেটা হয়ে যাচ্ছে কি গেইটোনোগামি। ঠিক আছে, এটা হচ্ছে স্বপরাগযোগের মধ্যে পড়ে। আর যদি বলে ইতর পরাগযোগ, এটা হবে কি একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে মানে পরাগযোগ। একই প্রজাতি কিন্তু একই হবে, দুটি ভিন্ন উদ্ভিদ হবে, উদ্ভিদ দুটো কিন্তু ভিন্ন হবে, এই দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ হবে, তখন সেটা হয়ে যাবে ইতর পরাগযোগ। এটা হচ্ছে ব্যাপার। তাহলে স্বপরাগযোগ হচ্ছে কি একই গাছের মধ্যে, নয় একই ফুলের মধ্যে হবে বা একই গাছের মধ্যে দুইটো ফুলের মধ্যে হবে। আর ইতর পরাগযোগ হচ্ছে কি প্রজাতি এক থাকবে কিন্তু গাছ দুটো আলাদা আলাদা হবে, তাদের মধ্যে পরাগযোগ হবে। ঠিক আছে, একটা কোশ্চেন করবো? হ্যাঁ বলো। বলছিলাম আমি একটা কোশ্চেনে দেখেছিলাম যে ইতর পরাগযোগ কাকে বলে, মানে অপর নামটা জানতে চেয়েছিল, কিন্তু ওখানে তো মানে অটো না, জেনোগ্যামিও ছিল, আর একটা কি বললেন? জেনোগামি, অ্যালোগামি। অ্যালোগামি। হ্যাঁ, ওই তাহলে এটা দুটোই ছিল। এবারে দুই, মানে ওটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, না বুঝছো? ম্যাম, ওটা ঠিক আছে। 1 নাম্বারের কোশ্চেন। হ্যাঁ ম্যাম, 1 নম্বরে তাহলে দিয়েছিল, তারপর ওটা যদি দুটোই দেওয়া থাকে না, তাহলে ওই দুটোই কিন্তু ঠিক, তুমি যেটা আনসার করবে সেটাই কিন্তু ঠিক, কারণ ওই হ্যাঁ, দুটোকেই কিন্তু ওখানে দেখলাম আমি দিয়েছিলাম, হ্যাঁ বলো। বলছি, কিন্তু ওটা দেখলাম জেনোগামিটা নিল, আমি অন্যটা উত্তর দিয়েছিলাম, মানে আরেকটা দেখো, যেটা ছিল ওটা উত্তর দিয়েছিলাম। হ্যাঁ, ইতর পরাগযোগ হচ্ছে কি জেনোগামি, অ্যালোগামি, এই তিনটেই কিন্তু একই জিনিস। এই তিনটের মধ্যে তুমি যেটা আনসার করবে সেটাই কিন্তু রাইট হওয়ার কথা। কিন্তু এবার বোর্ড যদি দেখো, বোর্ড তো এখন তো খুব চালাক, বোর্ড কি করছে, দুটো কনফিউশন কোশ্চেন দেবেই। কনফিউশন কোশ্চেন তুমি ভাববে এটা শিওর একদম, আমি যেটা করেছি সেটা একদম কারেক্ট আনসার দিয়ে কি হবে, চ্যালেঞ্জ করবে। যখন চ্যালেঞ্জ করবে 500 টাকা লাগবে, ওটা তো বোর্ডের একটা ইনকাম, আলাদা ইনকাম সোর্স ওটা। ঠিক আছে, ওরকম কনফিউশন হ্যাঁ ম্যাম। দেবেই, পরীক্ষায় কনফিউশন কোশ্চেন থাকবেই, দুটো বা একটা, যাতে ছেলেরা চ্যালেঞ্জ করে। ওটা বোর্ডের ইনকাম, বোর্ড যেটাকে মনে করবে সেটাকেই করবে। কিন্তু বাস্তবে যদি দেখো, বাস্তবে কিন্তু এই সবকটার আনসারই একদম রাইট। এবার বোর্ড যদি ওটা নেয়, তুমি তো আর গিয়ে কিছু করতে পারবে না ওই জায়গায়। ঠিক আছে, এরকম কনফিউশন কোশ্চেন থাকবেই, ওটা হচ্ছে সাইড ইনকাম। যেমন দিয়ে দেবে, যেটা তোমাদেরকে বললাম যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এর জিনোটাইপ থেকে গ্যামেট পাবো কটা? গ্যামেট যখনই পাবো কি করব, 2n। 2n মানে কটা কটা পাচ্ছি গ্যামেট? এ এ বি বি সি সি, তিনটে পাচ্ছি। তাহলে 2, তাহলে তিনটে পাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে কি 8। এরকম আনসার বেরোবে, আর এরকম করে কোশ্চেন দেবে তোমাদের। আর কি বলবে বলো? হোলান্ট্রিক জিন কোথায় থাকে? ক্রোমোজোমে। হোলান্ট্রিক জিন থাকে কোথায় দেখতে পাওয়া যায়? কানের লোমে, কানের লোমে দেখতে পাওয়া যায় হোলান্ট্রিক জিন।
আচ্ছা, এরকম একটা কোশ্চেন দেখবে 5 কোশ্চেনে, যে 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা হওয়ার সম্ভাবনা কত %? 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা হওয়ার সম্ভাবনা কত %? এটা হবে 50%। 25% হবে? 50 হবে, এটা 50, এটা 50% হবে। আর এখান থেকে তো কোশ্চেন তো আর কি বলবো বলো, এখান থেকে যা পড়বে তাই কোশ্চেন, পড়ার কাছে ডিপেন্ড করবে। আর একটা তবে কোশ্চেন বইয়েতে যেটা নেই, তোমাদেরকে আমি যে বংশগতিজনিত যে রোগগুলো বললাম না, সেই সেক্স ক্রোমোজোমাল জনিত ক্লাইনিফেল্টার, টার্নার, ডাউন, অ্যাডোয়ার্ড, এগুলো কিন্তু তোমরা একটুখানি দেখবে, ঠিক আছে? এগুলো দেখবে। বলো কি বলছো? হ্যাঁ ম্যাম, বলছি ওই টেস্ট কোস্ট বলতে তো ক্যাপিটাল না, ক্যাপিটাল টি স্মল টি তারপরে ইনটু দিয়ে স্মল টি, তাহলে এটা তো টেস্ট কজ হলো, তাহলে ব্যাক কজ হলে কি হতো? ব্যাকক্রস হলে এরকম হবে যে সংকর লম্বা, যেটা তুমি বলছো যে ক্যাপিটাল টি আর স্মল টি ইনটু আর কি টেস্ট ক্রসের সাথে কেমন হবে, যে সংকর লম্বার সাথে হবে কি বিশুদ্ধ মেটের গুণ, এবং সংকর লম্বার সাথে কার গুণ হবে? বিশুদ্ধ লম্বা, এরকম একটা ব্যাপার, ব্যাকক্রস হয়ে যাবে ওটা। টেস্ট ক্রস দুটো নিয়ে, যেমন হচ্ছে কি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা যেমন হচ্ছে কি দুটো নিয়ে, আর যখনই দ্বিসংকর হয়ে যাচ্ছে কি 2 জোড়া বা তার বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তেমনই ব্যাকক্রসটা, তাদের মধ্যে ক্রস হবে। ব্যাকক্রসটার ওরকম কোশ্চেন পড়ে না, বেশি দেয় টেস্ট ক্রস, আর টেস্ট ক্রস কি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়? জিনোটাইপ নির্ণয়ের জন্য। আর সব থেকে বেশি কোশ্চেন দেয় এখান থেকে যে এক সংকর টেস্ট ক্রস অনুপাত আর দ্বিসংকর টেস্ট ক্রস অনুপাত, এই দুটো মনে রাখবে। 100 করে 1:1 না? হ্যাঁ, এক সংকরে 1:1 আর দ্বিসংকরে 1:1:1:1:1। 1:1. হ্যাঁ, হুম। বলো। আর দেখো, এই যে রোগগুলো বললাম যে ক্লাইনিফেল্টার, টার্নার, এর মধ্যে কিন্তু পড়ার অনেক কিছুই আছে। টার্নারটা মনে রাখবে, বন্ধ্যা মহিলাদের ক্রোমোজোম সংখ্যা 45 হয়ে যায়। কাদের হয়? বন্ধ্যা মহিলাদের, ঠিক আছে? এটা মনে রাখবে, এর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এত শর্ট টাইমের মধ্যে এত বেশি পড়ে আমার মনে হয় না যে কোনো লাভ হবে, কারণ শুধু তো একটা চ্যাপ্টার পড়লে হবে না, আরো অনেক চ্যাপ্টার আছে। ঠিক আছে, আর বলবে বলো। ম্যাম, সিকোয়েল সেল অ্যানিমিয়াটা মানে এক্স বাহিত না কি, ওইটা কিসের রোগ? অ্যানিমিয়া, সিকোয়েল সেল অ্যানিমিয়া। সিকল সেল, এটা আমি জানি না, এটা আমার জানা নেই, ও আচ্ছা। এটা আমার জানা নেই, ঠিক আছে? আর একটা কোশ্চেনের আনসার বলো দেখি। জীবদেহের প্রধান জেনেটিক উপাদান কি? জীবদেহের প্রধান জেনেটিক উপাদান কি? ডিএনএ। হ্যাঁ, ডিএনএ, ঠিক। সবই তো পড়া আছে, সকলেরই সব পড়া আছে, তবে এখান থেকে এই কোশ্চেনগুলো একটুখানি বেশি জোর দেবে। আর আবার কি স্যার, এবি ও রক্তে গ্রুপে দেখা যায় কি মাল্টিপল ম্যাম, হ্যাঁ বলো। হ্যাঁ, মাল্টিপল অ্যালিল। এইটার চেকার বোর্ডটা যে কেমন হবে একটু বোঝাবেন? আচ্ছা, এটা চেকার বোর্ডটা আমি তোমাদেরকে ফটো দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেবো, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। বলো কি বলছো? এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন প্রাণীর বলো তো? উদ্ভিদ তো বলে দিলে যে সন্ধ্যা মালতী, আর প্রাণী কি হবে? অ্যান্ডুলেশিয়ান মুরগি। অ্যান্ডুলেশিয়ান মুরগি। হ্যাঁ, আর উদ্ভিদে যদি দুটো দিয়ে দাও তখন দেবে যে উদ্ভিদ হবে সন্ধ্যা মালতী, আর একটা হবে স্ন্যাপ ভ্যাগান। হ্যাঁ, ড্রাগন নাকি ভ্যাগান, আমি আর কি ওই একই ব্যাপার এগুলো। স্যার আছে না নেই? স্যার কই? গাইনোস্পার্মে কি ডিম্বাণু স্ত্রী গ্যামেট থাকে না? গাইনোস্পার্মে ডাইনো, ডাইনো কই? গাইনোস্পার্ম, গাইনোস্পার্ম তো
হ্যাঁ, হুম ডিম্বাণুতে। গাইনোস্পার্ম হচ্ছে স্ত্রী গ্যামেট, আর অ্যান্ডোস্পার্মটা হচ্ছে কি তোমার পুং গ্যামেট। গাইনোস্পার্মটা কি হবে 22A প্লাস এক্স হবে, আর অ্যান্ডোস্পার্মটা কি হবে 22A প্লাস ওয়াই শুক্রাণু হবে, পুং গ্যামেটে তো 2A প্লাস ওয়াই ওয়াই। হবে। হ্যাঁ, এটার একটু এটার তো চেকারটা হয় না। কি জানি ক্রিস ক্রসে যেটা একটা চেকার বোর্ড আছে না, ওইটা একটু দেখান তো আমাকে। হ্যাঁ, ক্রস উত্তরাধিকারী যেটা আছে ওটা গ্র্যান্ডফাদার থেকে বড় মাদারের কাছে এলো, মায়ের কাছে, মা হ্যাঁ থেকে ডটার গ্র্যান্ডসনের গ্র্যান্ডফাদার কাছে চলে গেল। হ্যাঁ, এই ব্যাপারটা যেমন কি হলো, আহ, ধরো স্বাভাবিক একজন মহিলা এক্স এক্স, আর বাহক যদি পুরুষ বলে দেয় X.Y, তখন তাদের যে আর কি কন্যা সন্তান হবে সে কিন্তু বাহকই হবে, সে বাহকই হবে, এটা তোমাকে দিয়ে দেবো আমি। আর যে আর কি পুত্র সন্তান হবে সে কি স্বাভাবিক হবে, এটা দিয়ে দেবো, এটা নিয়েই দেখতে পাবে। বর্ণান্ধদের স্ত্রীর চেকার বোর্ডটা আছে না, পুরুষের আর স্ত্রীর চেকার বোর্ডটা, ওইটা একটু পাঠিয়ে দেন তো। ওইটা আমি মানে বুঝতে অসুবিধা হয়েছে তো আমার, তার জন্য। বর্ণান্ধতা, তাই তো? চেকার বোর্ডটা, হ্যাঁ, এই যে যেমন পুরুষের যেমন XY, এটা একটু আমি মানে বুঝতে পারি না। আচ্ছা, বর্ণান্ধ ওই যে স্ত্রী বললাম না, বর্ণান্ধ স্ত্রী খুব ইম্পর্টেন্ট, জানো তো, এক্সি হ্যাঁ এক্সি এর ওইটাই তো বলতেছি। সিম্বলটা। বর্ণান্ধ পুরুষ দিয়ে আছে, তার হচ্ছে XCY। হ্যাঁ, আর বর্ণান্ধ যে বাহক হবে সে এক্স এটা এক্সি। হলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট বর্ণান্ধ স্ত্রী আর পুরুষটা, বাহকটা অতটা না মনে রাখলেও আর হলো অসুবিধা। ও আর পাঠিয়ে দেবেন বর্ণান্ধতা গ্রুপে। স্বাভাবিক মহিলার কি হবে তাহলে? হ্যাঁ, XC প্লাস নাকি স্বাভাবিক স্বাভাবিক মহিলা মহিলাটা? শুধু এক্স এক্স হবে। XC তো হবে, বা XC প্লাসও হইতে পারে মনে হয়, তাই হ্যাঁ, তো? ওটা যদি বলে স্বাভাবিক। আর তোমার বর্ণান্ধ সিম্বলটা তো তোমাকে এটা বললাম আমি, যেমন ম্যাথ হ্যাঁ রুলটা বর্ণান্ধতা তোমাকে বাহকে পাঠিয়ে এটা দেবো, ঠিক বললেন। আছে? আচ্ছা, ম্যাথ ওইটাই তো রুলটা মানে, দেখবে। এই যে যেমন আছে না, ধরেন এই যে বর্ণান্ধতা স্ত্রীটা দেখে দেন, তারপরে বর্ণান্ধতা বাহকটা, আর বর্ণান্ধতা পুরুষেরটা, আর হলো বর্ণান্ধতা স্বাভাবিক মহিলাটা, চেকার বোর্ডটা দিয়ে দেন। হ্যাঁ, এটা চেকার বোর্ড না, এটা আমার কাছে এমনি নর্মাল লেখা আছে। আর ম্যাথ আমার কাছে রুলটা একটা দেখিয়ে আছে, দেবো। আমি কি দিব গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি আমার, দিয়ে দাও। আমি যদি আপনাকে মানে পার্সোনাল পাঠাই দিই, আপনি একটু বুঝিয়ে দেন, তাহলে ওইটা গ্রুপে তাহলে ঠিক মতো দেওয়া যাবে, সবাই অবশ্যই বুঝতে পারবে। অবশ্যই 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 তুমি হ্যাঁ আমাকে পাঠাও। হ্যাঁ, অবশ্যই পাঠাও। আর ম্যাথস রুলটা জানো তো, যে এক্স ড্যাশ যখন ম্যাথস করতে যাবো, তখন তুমি হ্যাঁ লিখে লিখে এরকম করে হয় না, এক্স ড্যাশ এক্স ড্যাশ ড্যাশ হ্যাঁ এক্স ড্যাশ ওয়াই, বর্ণান্ধ পুরুষের। আর বাহকের হচ্ছে এক্স এক্স ড্যাশ, মানে সি গুলোর জায়গায় একটা করে ড্যাশ দিয়ে দেবো। হ্যাঁ, ওইটাই প্রবলেম হয় আমার। আচ্ছা, ঠিক তুমি আছে, আমি আমার একটু কাছে পরে পাঠাবে, পাঠিয়ে দেবো এটা যখন ক্লাসটা হ্যাঁ শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর আর কেউ কিছু বলবে? হলো এই যে হিমোফিলিয়া যেমন আছে, বাহক মহিলা, রোগা পুরুষ। হ্যাঁ, হিমোফিলিয়া দিয়ে দেখবো অনেক কোশ্চেন দিচ্ছে, যে হিমোফিলিক পুত্র কত হবে, আমরা ভাবছি 50%, কিন্তু হয়ে যাচ্ছে 25, তাই তো? হ্যাঁ এইটাই তো, হ্যাঁ। যদি মহিলার মধ্যে দেখো, যদি কন্যার মধ্যে কম্পেয়ার করে, কন্যার কটা চলে থাকছে, গিয়ে দেন। কন্যার তো দুটো বেরোবে, আর পুরুষের দুটো বেরোবে। ওই দুটোটাকে আমরা কি ভাববো, 100 ভাববো। ওই দুটোটা কিন্তু আমরা 100 ভাববো, যদি শুধু কন্যার মধ্যে বলে দিই। না স্কুল খাও না হ্যাঁ মানে স্বাভাবিক মেয়ের তাহলে 50% থাকবে, মানে হিমোফিলিয়া রোগ থাকবে স্বাভাবিক মেয়ের 0% না। আর বাহক যদি হয় হিমোফিলিয়া না, মানে মেয়ের বাহক যদি হয় তাহলে 50%। হ্যাঁ, ওটা চেকার বোর্ডে পাঠিয়ে দেবো, আচ্ছা, চেকার আমি বোর্ড দেখবো। পাঠাই। হ্যাঁ, আর হ্যাঁ আমি বলছি, অনেকগুলো করছি চেকার বোর্ড, কিন্তু ওইটাই আর কি, আপনাকে পাঠাই দিব না, যদি হ্যাঁ আমার ঠিক হয় তাহলে গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ঠিক তুমি আছে। আমার কাছে পাঠিয়ে দিও। আর বলছি, স্যার নেই? স্যার কই? স্যার মনে হয় গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে চলে গেছে, স্যারকে তো দেখতে পাই না। ম্যাম আমি বলছি, আপনার এরকম নাম? এরকম ভাবে যদি আর একটা ক্লাস হয়, তোমরা যদি বলো যে হ্যাঁ চাই, দেখো আমিও কিন্তু তোমাদের মতনই স্টুডেন্ট, খুব আহামরি বড় কিছু বা কিছু এরকম ভাববে না। আমার মধ্যে যতটুকু নলেজ আছে, আমি যতটুকু জানি, আমি ততটুকুই কিন্তু তোমাদেরকে বললাম। হ্যাঁ সব কয়দিন তো সব চ্যাপ্টারই মানে নিতে পারেন, দিন দিন প্রতিদিন, মানে আপনারও ক্লিয়ার হয়ে যাবে, আমাদেরও ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটুকু পান তাহলেও যতদূর স্যারকে বলতে যতদূর হবে, পারেন দেখো, ততদূর আপনারই তো ভালো হবে না। হ্যাঁ, এখানে এখানে মেন তো হচ্ছে স্যার। এখন তো গল্প করার টাইম নেই, বা এখন গল্প করে টাইম স্পেন্ড করার কোনো স্যারের তো তো কোনো, প্রয়োজন নেই। হ্যাঁ, সেটাই তো। তোমরা যদি বলো স্যারকে, ঠিক আছে, স্যারকে যদি বলো, স্যার যদি আমাকে বলে, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আমি অবশ্যই তোমাদেরকে স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম যেটা আছে, এত সুন্দর করে বুঝিয়ে দেবো, মানে ভোলার মতো না, ভুলবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ম্যাম, আমরা বলবো। আপনার ক্লাসটা করতে আজ খুব ভালো লাগলো।
এবার দেখ, তুমি আমাকে মনে হয় একটা কোয়েশ্চেন করলে, আমি ওটার আনসার দিতে পারলাম না, কিছু মনে করো না, কারণ দেখো আমারও তো সব জানা নেই। না ম্যাম, Subject তুমি অনেক ম্যাম কোনো ব্যাপার না, এটা কি কোনো, আপনার তাহলে ক্লাসটা সত্যি খুব ভালো লাগলো ম্যাম। ম্যাম থ্যাংক ইউ। দেখো, একটা আমাদের সকলকে প্রশ্ন চান্স পেতে হবে, কিন্তু এটা মনে রাখবো। হ্যাঁ বলো, বলো বলো। বললাম যে জনিত অণু সংকরণের ফলে যে সকল অপত্য জীব সৃষ্টি হয় তাদের কি প্রথম অপত্য অণু F1 হবে নাকি F2 হবে? দেখো, F1 হবে, ফার্স্ট F1 হবে, সেকেন্ড কিন্তু F2 হবে। মানে কি, দেখো জনিত জন্ম কাকে বলে? ধরো বড়টি বড়টির সাথে ছোটটি ছোটটি আমরা ক্রস করছি, ঠিক আছে? বড়টি বড়টি থেকে গ্যামেট কি আসবে? বড়টি আসবে একটা। আর ছোটটি ছোটটি থেকে গ্যামেট কি আসবে? একটা ছোটটি আসবে। ওই দুটো যখন ক্রস করব তখন কি হয়ে যাবে? বড়টি ছোটটি হয়ে যাবে। ওটা হয়ে যাচ্ছে F1 অপত্য জন্য। ফার্স্ট F1 আসবে, সেকেন্ড F2 আসবে। আচ্ছা, ও আমি তো পরে মানে অ্যাড হয়েছি, মানে এই মিউটেশনটা বোঝাইছেন, মিউটেশন আর লোকাসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউটেশন বুঝিয়ে দিচ্ছি। মিউটেশন বললাম কি, যখন জিনের আকস্মিক পরিবর্তন ঘটবে সেটাকে আমরা মিউটেশন বলবো। মিউটেশনের বাংলাটা হচ্ছে পরিব্যক্তি, মনে রাখতে হবে। পরিব্যক্তি। হ্যাঁ। প্রকরণ বা ভেদ বললে সবসময় ওই যে কোয়েশ্চেনটা থাকবে তার মধ্যে আন্ডারলাইন করা থাকবে পার্থক্য বলে। পার্থক্য দেখতেই পাবে, তখন দিয়ে দেবে প্রকরণ বা ভেদ। যখনই দিয়ে দেবে আকস্মিক পরিবর্তন বা হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে হিমোফিলিয়া, সেটা হয়ে যাবে কি মিউটেশন বা পরিব্যক্তি। আমিও না, আমি যখন ফার্স্ট পড়ি, আমি সত্যি কথা তোমাদের বলছি, আমি যখন ফার্স্ট পড়ি আমি না টানা মুখস্থ করার চেষ্টা করতাম, কিন্তু পরবর্তী সময় যখন কোশ্চেন প্র্যাকটিস করছি দেখছি কিছুই হচ্ছে না। পয়েন্টগুলো ফলো করে করে করে, যেগুলো হ্যাঁ মেন হাইলাইটিং পয়েন্ট সেগুলো আমি সবসময় মার্ক করেছি আর কি। সেগুলো অনুযায়ী মনে রাখবে, কোনো কোয়েশ্চেন ফেল হবে না। হ্যাঁ, মানে বেসিক ক্লিয়ার না থাকে কোনোদিনও কোশ্চেন আমার মুখস্থ হয় না দেখো, ম্যাম, এটা তোমাদের সমস্যা। যেগুলো প্রবলেম হবে, তোমাদের যা প্রবলেম হবে তোমরা আমাকে বলতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো যেটুকু আমি জানি। আর স্যারকে বলবো, যদি হয় তোমাদের মনে, স্যারকে বলো। হ্যাঁ, স্যার যদি আমাকে বলে আমি অবশ্যই নেক্সট দিন নার্ভাস সিস্টেম কিন্তু পড়াবো। আর নার্ভাস সিস্টেম কিন্তু একদিনের ক্লাস না, নার্ভাস সিস্টেম জিনিসটা ছোট না, অনেক বড়। তারপর নার্ভাসটা করেন, তারপর পুষ্টি থেকেও তো আগের বার অনেকগুলো আসে, তাহলে হ্যাঁ, পুষ্টিটাও দিন সব করান। সব বুঝিয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই। পুষ্টি তারপরে সংবহন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার সংবহন বললে তো বুঝিয়ে দেবো, হয়ে পুষ্টি যাবে। কবে বলো, তোমরা স্যারকে বলো। তোমরা স্যারকে বলো যে বোঝানোর জন্য আমি জৈবনিক প্রক্রিয়াটা পুরোটাই ভালো করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই আমার। ম্যাম বলবো। মেন যেগুলো কোয়েশ্চেন পড়বে ওই কোয়েশ্চেন থেকে আমি বুঝিয়ে দেবো, যেগুলো মেন টপিক পড়বেই যেখান থেকে কোয়েশ্চেন। ওর বাইরে কিন্তু আমি যেগুলো বললাম এর বাইরে কিন্তু একটা কোয়েশ্চেনও তোমাদের আসবে না। যদি আসে সেটা ব্যাড লাক, সেটা কেউই পারবে না। এই এত ডিপলি পড়ার পর কেউ, মানে এর বাইরে থেকে কোয়েশ্চেন আসে না। প্রতিটা টপিককে মনে রাখবে, আমি তোমাদের পিডিএফ করে দিয়ে দিচ্ছি। আমার এই লেখাটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে দয়া করে, ঠিক আছে? আর তোমরা যা বলবে, যদি বলো যে প্রাণী হরমোন বুঝতে পারছি না, মানে মনে রাখতে পারছি না, বুঝতে সবাই পারে, মনে রাখতে পারে না, তোমাদের যা সমস্যা হবে বলতে পারো। স্যার যদি বলে যে এই টপিকটা আমাকে পড়ানোর জন্য, আমি তো এখানে তো বেশি দিনের না, স্যার যদি বলে তাহলে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এলিসা টেস্ট আর এলিসা রিপিট টেস্ট কি একই? না, এটা আমার জানা নেই, এটা স্যারকে একটু জিজ্ঞাসা করো। গ্রুপে কোয়েশ্চেনটা করে দিও, স্যার হয়তো স্যারকে বলবো যে এটা আনসারটা দিয়ে দিতে। এই গ্রুপে কি যে কেউ মেসেজ করতে পারে? আর কি আমি এই গ্রুপে জয়েন ছিলাম না, কে আমাকে জয়েন করিয়েছে আমি জানি না। এই গ্রুপে তো আচ্ছা, এই গ্রুপে শুধু পেড স্টুডেন্ট ছাড়াও তো আছে নাকি আরো স্টুডেন্ট? আমি এই গ্রুপে পড়ি, মানে এইখানে পেইড ব্যাচে পড়ি না, আমি জানি না কে গ্রুপে জয়েন করিয়েছে আমাকে। আমি 2 দিন হয়ে গেলো দেখছি, তাই এখন মানে দেখলাম যে এখানে ইয়া চলছে ক্লাস, তাই আমি জয়েন হয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হোয়াটসঅ্যাপে যে পার্সোনাল গ্রুপ আছে ওখানে হচ্ছে কি শুধু পেড স্টুডেন্টরাই থাকে, পেড ব্যাচের স্টুডেন্টরা, ঠিক আছে? তবে এটুকু বলে দিচ্ছি, তোমরা যেখান থেকেই পড়ো, ঠিক আছে, যাই করো ভালো করে অনেকটা খুঁটিয়ে পড়বে, পেরে যাবে, হয়ে যাবে, চিন্তা নেই। চেষ্টা করব সবাই যাতে পায়। ম্যাম আর একটা কোশ্চেন ছিল,
হ্যাঁ বলো। যদি কোনো উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 34 হয় তাহলে তার শস্য সংখ্যা কত হবে? দেখো তুমি যে কোয়েশ্চেন গুলো করছো না, এগুলো 9-10 বেসিসের না, এগুলো আপার লেভেলের কোয়েশ্চেন। ঠিক আছে, আমি শুধুমাত্র যেগুলো পড়ার মতো এবং তার বাইরে কিছু কোয়েশ্চেন পড়ে জিএনএম এ, সেগুলোই কিন্তু আমি আলোচনা করেছি। এবার তুমি যদি জেনপাস ইউজির কোয়েশ্চেন আমাকে বলো তাহলে তো সেটা আমি বলতে পারবো না, কারণ আমি এক্সাম দেবো জিএনএম, আমার প্রিপারেশন এই এতটাই আছে। ঠিক আছে, আর আমার বয়স তো খুব বেশি না যে আমি অনেকটা কালচারের মধ্যে আছি, সেটাও না, বুঝছো ম্যাম তো? ম্যাম ওর বয়স আপনি অনেক কিছু জানেন। ম্যাম আপনি কিসে পড়েন? আমি আমি তো এই ফার্স্ট ইয়ার। ও আচ্ছা। ম্যাম আপনার কি সায়েন্স ছিল? না, আমার আর্ট। ম্যাম আপনার আর্ট? কোথায় বাড়ি? হ্যাঁ। আপনাকে দেখে ম্যাম আমরা ডিপ্রেশনে চলে যাই জানেন। কেন? আপনি হ্যাঁ এই ফার্স্ট ইয়ারে পড়েন, আর্টস স্টুডেন্ট, তাতে এত জানেন, আর আমি এতদিন ধরে না জানি কি করছি। না আমি গো, তো এরকম কোনো ব্যাপার না। আমার আর্টসের স্টুডেন্ট, আমার তোমার সাবজেক্ট ছিল ফিলোসফি, জিওগ্রাফি। এত সুন্দর, মানে আমার গিলে খেয়ে নিতে ইচ্ছা করে জিওগ্রাফি। যা দেবে, যেখান থেকে যা, এত আপনি ভালো কি সাবজেক্ট। জিওগ্রাফিতে অনার্স করছেন ম্যাম? না, আমার অনার্স নেই, আমি পাশে পড়ছি। দেখো অনার্স করে না এখনকার কিছু হবে না, আমার মনে হয় না কিছু হবে বলে। আমি কিছুদিন কম্পিটিটিভ পড়ছিলাম, আমি ডাব্লিউপি লেডি কনস্টেবল দিয়েছিলাম। ঠিক আছে, দিয়েছিলাম বলতে কি, আমি আর কি প্রিপারেশন নিচ্ছিলাম, দিয়ে স্যারের কোচিংয়ে ভালোই করছিলাম। দিয়ে আমার হাইটে হবে না, হাইটে আমার 155 আছে, 57 লাগবে, হাইটে কেটে যাব। সেই কারণে আমি কম্পিটিটিভ বন্ধ করে দিলাম পড়া। আমাদের এই সাইডেই পড়াই, বাড়ির পাশে। দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম কম্পিটিটিভ যে পড়ে তো অনেক কিছু হয় ম্যাম, শুধু পুলিশ লাইন ছাড়াও তো অনেক কিছু হয়। পুলিশ লাইন ছাড়াও অনেক কিছু আছে, কিন্তু আমি তো একটা মেয়ে, আমার না খুব শর্ট টাইমের মধ্যে কিছু করার ইচ্ছা। মানে অনেক লং টাইম নিয়ে এই যে সেন্ট্রালের জন্য যে ফোকাস করব, এসএসসি জিডি বা তুমি বলো যাই খুশি, যে সিজিএল সিএইচএসএল, আমার যে দাদা আছে সে সিজিএল ক্র্যাক করেছে। ঠিক আছে, আগের ইয়ারে সে প্রচণ্ড পড়ে, প্রচণ্ড মানে অতিরিক্ত। অত ধৈর্য আমার মধ্যে নেই, অত ধৈর্য আমার মধ্যে নেই। ঠিক আছে ম্যাম, যদি করেন তো। হ্যাঁ দেখো, স্টেটের উপর ভরসা করে না তেমন কিছুই হবে না। দেখছো তো স্টেটের অবস্থা কি, করলে সেন্ট্রালের উপরই ফোকাস করতে হবে, আর সেন্ট্রালের উপর ফোকাস করলে কিছু কম হলেও তোমাকে ধরে রাখতে হবে হাতে বেশ কিছু টাইম। এবার অত টাইম আমার মধ্যে নেই, আমার হচ্ছে কি শর্ট টাইমের মধ্যে একটা ভালো কিছু করব। সেই কারণে আমি ভাবলাম যে ওই লাইনে গিয়ে আমার লাভও নেই। কম্পিটিটিভ বহুত পড়তে হয়, বহুত। আমার কাছে অনেক বই আছে কম্পিটিটিভের, রেলওয়ে ম্যাম ক্র্যাক এটা আছে। ঠিক, হ্যাঁ, যেহেতু সেই আমি কারণে কালকের ঘোষণা শুনলেন ম্যাম? হ্যাঁ। কালকের ঘোষণা শুনলেন? কি মমতা ঘোষণা? দিদি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে আর অর্থ সংকট দেখা দিচ্ছে, তাই এখন আর কোনো নিয়োগ হবে না। আমি এরকম একটা নিউজ দেখেছি কিন্তু, ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি বলছি দেখো পুরোটাই পলিটিক্স, পলিটিক্স বুঝতে আর কারোর বাকি নেই। সেটা তো আমি দেখলাম, কিন্তু কনফিউশনের মধ্যে আছি যে কি হবে। আমি এটা মনে করি যে পুলিশ আর ডাক্তার এই নিয়োগ কিন্তু বন্ধ হবে না। মানুষের দিন দিন রোগ বাড়ছে, হ্যাঁ ম্যাম। আর চারিদিকে পলিটিক্সে ভরে যাচ্ছে। এই দুটো নিতেই হবে দিদিকে, এই দুটো নিতেই হবে গো। চারিদিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বলো, বলো। বলছি আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হুগলি। তোমরা তারকেশ্বর চেনো? হ্যাঁ ম্যাম চিনি। হ্যাঁ, আমার ওখানে বাড়ি, তারকেশ্বরের ওখানেই বাড়ি। আমিও এই গ্রুপে বেশি দিন না, আমি এই কিছু মাস হলো জয়েন করেছি। হ্যাঁ, তো তোমরা সবাই পড়ো, আমি একটা কথাই বলবো, তোমরা সবাই পড়ো, বাকিটা স্যার বুঝে নেবে। স্যার তো আছে, এতটা আশ্বাস দিচ্ছি মানে কোনো না কোনো ব্যাপার তো আছে। আর যারা এখনো পেড স্টুডেন্ট না, তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এখানে পড়াশোনা হয় বা কিছু, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ফালতু কোনো জিনিসই হয় না কোনো জায়গায়, শিক্ষা কিছু না কিছু তুমি শিখবেই। না ম্যাম, এখন তো আর সময় নেই, এখন ইয়া হয়ে কি হবে, অল্প কয়েকদিন আছে। অল্প কয়েকদিনের মধ্যেই দেখবে, সারা বছর কিন্তু স্যার ম্যাডামরা পড়িয়ে যায়, কিন্তু সাজেশন কখন দেয়? এক্সামের 15 দিন আগে,
20 দিন আগে ম্যারাথন ক্লাস করাবে, অনেক হাইলাইটেড টপিক আলোচনা করে। ওই 15 দিনের মধ্যে একটা ছেলে মেয়ে এতটা গ্রো করতে পারে, মানে চিন্তার বাইরে, এতটা গ্রো ম্যাম করতে পারে। হ্যাঁ, আমি তো এখানে আগে জানতাম না, আমি অন্য জায়গায় অন্য স্যারের কাছে পড়েছি। এটা কে এখন জয়েন করেছে আমাকে জানি না, তাই আজকে আমি এখানে জয়েন হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো করেছো, ক্লাস করবে, ঠিক আছে, ক্লাস করবে। এবার সব ক্লাস তো এখানে টেলিগ্রাম গ্রুপে হয় না, এই চ্যাটের মধ্যে হয় না। কিছু ক্লাস মানে আজকেই স্যার বললো যে এখানে করাতে, নাহলে অন্যদিন তো গুগল মিটে হয়। হ্যাঁ ম্যাম। তখন তো তোমরা করতে পারবে না, কারণ ওটা শুধুমাত্র পেড স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তবে আমি স্যারকে বলবো যে কিছুদিন যাতে এখানে করা হয়, তোমরা একটু দেখো তোমাদের মনে হলে, ঠিক আছে। এমন কিছু অ্যাডমিশন ফিস না, তবে তোমরা যেটুকু দেবে সেটুকু দিয়ে সারা বছর তোমরা অনেক শিখতে পারবে। দেখো ট্রাই করে, যেটা ভালো মনে হয় করবে। আর স্যারকে বলবে, স্যার যদি বলে আমাকে নার্ভাস সিস্টেম পরের দিন, আমি অবশ্যই পড়াবো, বুঝছো? তাহলে আজকের মতো এখানেই শেষ হোক ক্লাসটা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখো ম্যাম বলার কোনো প্রয়োজন নেই, ম্যাম ট্যাম বলার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদের সমবয়সী, চিন্তা নেই। আপনি কি এই পেইড ব্যাচের স্টুডেন্ট? হ্যাঁ, আমি পেড ব্যাচের স্টুডেন্ট। এটা কতদিন নিয়েছে শুরু হয়েছে? হ্যাঁ, এই মানে ইয়েটা কতদিন হলো শুরু হওয়ার? কোনটা গো? এই যে মানে এখানে যে সকলে পড়ছে, এখানে এটা কতদিন হলো শুরু হওয়ার? এখানে তো অনেক দিন থেকে পড়ে না, আমি তো বেশি দিনের না, আমি অতটাও জানি না, কিন্তু এই স্যারের গ্রুপটা অনেক দিনের। হ্যাঁ, আগের বছরও স্যারের কাছ থেকে অনেক স্টুডেন্ট এক্সাম ক্র্যাক করেছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমি এখানে একটা মেসেজ করব, তো আমাকে একটুখানি হাই পাঠিও টেলিগ্রামে, ঠিক আছে, টেলিগ্রামে হাই পাঠিও। যে ভাববে না যে এটা কখনোই তোমাদের কাছে পাবলিশ করছি অ্যাডমিশনের জন্য, আমি কিন্তু এটা কখনোই বলছি না, পুরোটাই নিজ পার্সোনাল ম্যাটার, যে কি করবে না করবে। এখানে কোনো বিজনেস চলে না, কোনো কিছুই চলে না, এখানে পড়াশোনাই হয়। আর তোমরা যদি মনে করো রাজ স্যার যথেষ্ট ভালো, হয়তো তোমাদের চোখে অন্য কোনো কারণে খারাপ থাকতে পারে, বাট ভিতরে না ঢুকলে তোমরা বুঝতে পারবে না যে জিনিসটা কি। ঠিক আছে, তাহলে বাই, সবাই পড়াশোনা করো, হ্যাঁ। আর স্যারকে তোমরা বলো যদি কালকে ক্লাস করতে বলে তাহলে করবো। ঠিক আছে ম্যাম। কথা বলবো? হ্যাঁ বলো। বলছি ম্যাম, বলছে সবাই নাকি এবছর কোশ্চেন নাকি টাফ হবে, যেহেতু প্রথমের কোশ্চেনটা দেখো, বাতিল। হ্যাঁ 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 হ্যাঁ, কোয়েশ্চেন বলছে তো সবাই যে কোয়েশ্চেন টাফ হবে, এই হবে তাই হবে, কিন্তু আমার মনে হয় না, এটা গভর্নমেন্টের পুরোটাই চাল। ওকে, এটা গভর্নমেন্টের চাল, আগের কোয়েশ্চেনও কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারে। কোয়েশ্চেন তো ফাঁস হয়ে যায়নি রে বাবা, কোয়েশ্চেনটা কি সবার কাছে পাবলিশ হয়ে গেছে? সেটা তো হয়নি, ওই কোয়েশ্চেনই তো দেবে। গভর্নমেন্ট কেন খরচা করে আরো কোয়েশ্চেন কেন ইয়ে করবে? আর আমার কোশ্চেন যেটা তো মনে হয় আমি একসাথে সেটা বলছি। পড়ার কথা না, না ম্যাম, মানে কোশ্চেন তো মানে হয়তো পরীক্ষার দিন হবে, নয়তো আগের দিন হ্যাঁ, হবে, পরীক্ষার এতটা আগের কেন? দিনই, পরীক্ষার আগের দিনই মেনলি হয়, হ্যাঁ। ঠিক আছে। এবার সেই জায়গা থেকে এটা কখনোই আমার মনে হয় না যে কোয়েশ্চেন খুব টাফ হবে। দেখো, টাফ ফাফ বলে কিছু আমি মনে করি না। কোয়েশ্চেন এমনিতেও যদি তুমি পুরোটা পড়ে রাখো টপিক, টাফ বলে কোনো কিছু হবে না, সব কিছুটা ঠিক হবে। আর 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 সকালবেলা আমাদের পাশে, হ্যাঁ বলো। আর এমন না যে সব যে 12 এর আসবে, হয়তো একটা দুইটা ঢুকতেই পারে 12 হ্যাঁ, এর। 12-এর আগের ইয়ারে কিন্তু, আগের ইয়ারে 4-5টা কোয়েশ্চেন চলে এসেছিল, ঠিক আছে। হ্যাঁ, ওটা তার আগের আসতেই ইয়ারে পারে কিন্তু দুটো একটু। এসেছিল, এগুলো দেবেই, এগুলো হ্যাঁ। তো দেবেই বলো। আর 12-এর ওই 4-5টা কোয়েশ্চেনের জন্য তুমি যদি টুলটাকে কভার করতে চাও, তাহলে তোমাকে আর ফিজিক্যাল সায়েন্স বা অন্য কোনো কিছু পড়তে হবে না। শুধু তো লাইফ সায়েন্স। এএনএম এর সিট কতগুলো? এএনএম তো করার আমার ইচ্ছাই নেই, আমি করলে তো জিএনএম করব, কারণ জিএনএম এর পরে পোস্ট বিএসসিটা করার ইচ্ছা আছে, ঠিক আছে। এই এএনএম এর কতগুলো গো, কে জানো? 900, 850, 900 এরকম ম্যাম। এরকম কিছু হবে। 850 এরকমের সবাই বলছে হবে। যে যদি কোয়েশ্চেন লিক হয়, 500টা স্টুডেন্ট যদি কোয়েশ্চেন পায়, তাহলে 500 জনই তো এএনএম করবে, তাহলে এএনএম এর সিট তো ব্লক হিসাব মতো। হ্যাঁ ম্যাম, কিছু জনের ম্যাম কোয়েশ্চেন, আগের বারে যার র্যাঙ্ক 1 হয়েছিল সেও তো এএনএমই করেছিল, মানে যার প্রথম র্যাঙ্ক। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমার এটাই মনে হয় যে, যে স্যার যত যাই বলুক যে
কোয়েশ্চেন যেটা 500 জন পাওয়ার কথা সেটা 300 জন পাবে বা 100 জন পাবে, এটা কখনোই নয়। এটা গভর্নমেন্টের চাল। গভর্নমেন্ট এটা আটকে দিল যে এত হুম্বি তুম্বি হচ্ছিল, জিনিসটা স্টপ থাক। যারা টাকা দিয়েছে তারা ঠিক কোয়েশ্চেন পাবে, এটা মনে রাখবে। ওসব ছেড়ে দাও, বাদ দাও, পড়াশোনা করলে সব হবে। এতদিন পর্যন্ত কতগুলো টাইম পাওয়াই গেল না, এবার এই টাইমের মধ্যে তো নিশ্চয়ই ফাঁস হয়ে যাওয়ার চান্স নিয়ে সে আগের কোয়েশ্চেনই রাখবে না, এতদিন টাইমে নিশ্চয়ই নতুন কোয়েশ্চেন রেডি করবে। এবার বেশিরভাগ শোনা যাচ্ছে যে কোয়েশ্চেন খুব ইজি হবে বাট কাট অফটা বাড়বে। দেখবে, এটা মনে রাখবে, কোয়েশ্চেন ইজি হলে কাট অফ বাড়বে, কোয়েশ্চেন যদি টাফ হয় তাহলে কাট অফ মানে নাম্বারসটা বেশি বাড়বে না, কাট অফ কমের মধ্যে যাবে। মিনিমাম ধরে রাখতে হবে যে 65-70, এটাকে টার্গেট করে চলতে হবে। লাইফ সায়েন্স, ফিজিক্সটা আর ম্যাথসটা ভালো করে দেখো না। যারা ম্যাথস ছিল না, লজিক্যাল রিজনিং এ এমনি নাম্বার উঠে আসবে সবার। যাদের ইংলিশ ভালো লাগে না, ম্যাথস দেখো। সব পড়ার কোনো প্রয়োজন নেই, জিকে টিকে একদম পড়বে না কেউ। হয়তো ম্যাম জিকেটা বেশি ইজি হয়, কারণ জিকেটাতে তো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এখন অ্যাড করেছে না, তো জিকেটাও অনেকটা ইজি হয়। জিকে পড়ে দেখো, জিকের কিন্তু কোনো শেষ নেই। তোমার কি লাইফ সায়েন্স ফিজিক্স কি এই বই থেকে এই কোয়েশ্চেনের মধ্যেই দেবে ঘুরিয়ে ফিরিয়ে, সে যেখান থেকেই হোক, কিন্তু এই টপিকের বাইরে না। জিকের কোনো রকম কিন্তু স্থির নেই, জিকে অনেক পড়তে হয়, অনেক। আমার মনে হয় না ওর পিছনে টাইম ওয়েস্ট করে কোনো রকম লাভ আছে, কিন্তু যার কাছে যেটা ভালো লাগবে সেটাই পড়বে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথসটা ভালো করে করলেই enough। আর যে যতই বলুক 500টা সিট হয়তো এরকম করে ব্লক হবে, বাকি সিটগুলো তো আমাদের জন্য থাকবে, 2,500 সিট বা 2,000 সিট তো আমাদের জন্য থাকবে। তাহলে আবার কেন? ওই 500টা ছেলে মেয়েই হয়তো হাই পাবে, বাদ বাকি যারা কম্পিটিশন করবে তাদের মধ্যে কত আর পাবে? চিন্তা করতে হবে না, হয়ে যাবে। আগের বারে যেমন কাট অফ গেছিল, এবারেও তেমন কাট অফ যাবে। যে খুব হাই যাবে বা কিছু তেমন কোনো ব্যাপার নেই, এসব নিয়ে ঘাবড়েই লাভ নেই। ফার্স্ট কথা পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে রাখি। হ্যাঁ, আজকের মতো বাই। পড়াশোনা করো সবাই। হ্যাঁ, সমস্যা হলে বলবে। হ্যাঁ, বাই ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বাই।